থ্যাংক ইউ ভেরি মাচ অর্পা আপু। ওকে ওকে, ভাইয়া। আমরা আজকে আজকে সেশনটা শুরু করি। আগে আমার স্লাইডটা একটু শেয়ার করে নেই। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আমার নাম আব্দুল খালিক ফাহিম। আম, এবং আজকে আমরা মূলত যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরাসমাস মান্ডাস স্কলারশিপ, এবং কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে এই ইউরোপীয় স্কলারশিপটা পাওয়া যায়, কোন কোন ক্রাইটেরিয়া ফলো করতে হয়, এবং সাথে কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করব যে এক্সপিরিয়েন্সগুলো জেনারেলি আপনারা কোনো ওয়েবসাইটে পাবেন না, বা খুঁজেও পাওয়া যায় না অনেক সময়, বা অনেক ফেক ইনফরমেশন থাকে অনেক জায়গায়। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমত আমার পরিচয়টা একটু দিয়ে নিই আপু। অলরেডি অর্পা আপু অলরেডি আমার পরিচয় দিয়েছেন। আমার ব্যাচেলর অফ সায়েন্স, আমি ব্যাচেলর করেছি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর আমার সিজিপিএটাও দিয়ে রাখলাম আপনাদের রেফারেন্সের জন্য। অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমার সিজিপিএ 3.5 এর নিচে হলে চান্স হবে কি না, বা এরকম অনেক প্রশ্ন থাকে। তো আমার সিজিপিএটাও ইনক্লুড করে দিলাম, সিজিপিএ হচ্ছে 3.48। আর আমার গবেষণা হচ্ছে কম্পিউটেশনাল মেথডস নিয়ে, রিসার্চ স্ট্রাকচার ম্যাটেরিয়ালের মধ্যে, এবং মেশিন লার্নিং নিয়ে অনেক কাজ করেছি। এবং তিনটা কনফারেন্স পেপার আছে, কোনো পিয়ার রিভিউড জার্নাল পেপার আমার নেই। আইএলটিএস স্কোর আছে, এবং জার্মান ল্যাঙ্গুয়েজ আছে। এবং আমার যে প্রোগ্রামটা সেটা হচ্ছে ইরাসমাস মান্ডাস MS2 প্রোগ্রাম। সেটা তিনটা দেশে স্প্যান করে। প্রথমত হচ্ছে জার্মানি, ইটালি এবং ফ্রান্স। একটা হচ্ছে TU ডটমুন্ড, ইউনিভার্সিটি অফ ট্রেন্টো, এবং সেন্ট্রাল ইউনিটস। এই তিনটা নন্থ বলা হয় যেটাকে। এই তিনটা ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম আর কি। এই হচ্ছে আমার ছোট্ট পরিচয়। তো আজকে আমি ধরে নিচ্ছি এখানে প্রায় পার্টিসিপেন্টস 140+ পার্টিসিপেন্টস আছেন। আমি ধরে নিচ্ছি যে আপনাদের মধ্যে কেউ স্কলারশিপ নিয়ে তেমন একটা আইডিয়া নেই, বা মানে একবারে 101 টাইপের ক্লাস হবে আর কি, মানে একবার বেসিক নিয়ে আলোচনা করবো। তো সেক্ষেত্রে অনেকে বোর্ড ফিল হতে পারেন, অনেকে হয়তো অনেক বিষয় জানেন। কিন্তু আমি এই আশা রাখি যে এখানে যারা পার্টিসিপেন্টস আছেন আপনারা একটা না একটা বিষয় আজকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আম, প্রথমত হচ্ছে আমরা যে দেশের বাইরে পড়াশোনা করতে যাই, পড়াশোনা করতে গিয়ে অনেকে আজকে আজকে যে একটা নিউজ দেখলাম যে জার্মানিতে এই কয়েকদিনের মধ্যে 3জন সুইসাইড করছে। এবং এর আগে কয়েকদিন আগে দেখলাম যে MITর বাংলাদেশি একজন সুইসাইড করছে। তো এরকম অনেকগুলা খারাপ কেস আসতেছে আমাদের সামনে। তো এই খারাপ কেসগুলো কেন আসে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমত, এবং মানুষ ডিপ্রেসড কেন হয় যে স্কলারশিপ জার্নিতে? প্রথমত আমাদের যে ইন্টেনশনটা, আমাদের দেশের বাইরে পড়ার যে ইন্টেনশনটা, সেটাকে ক্লিয়ার রাখতে হবে যে আমি চাচ্ছি দেশের বাইরে পড়তে, আমার ইন্টেনশনটা আসলে কি। এবং ইন্টেনশনের উপর কিন্তু অনেক কিছু ম্যাটার করে। তো ধরেন আপনার একটা ইন্টেনশন হচ্ছে যে বাংলাদেশ খুবই নোংরা একটা জায়গা, বাংলাদেশে পলিটিক্স আছে, এই আছে সেই আছে, অনেক কিছু আছে, এই জন্য আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এবং অন্য যে যে জায়গায় আমি বসবাস করব সেখানে অনেক ফ্যাসিলিটি থাকবে, সেটা স্বর্গের মতো আমি বসবাস করব। যদি এই চিন্তা ভাবনা থাকে, দেন ইউ আর রং। আপনি খুব টোটালি রং। কারণ প্রত্যেকটা দেশেরই তার নিজস্ব সমস্যা আছে, প্রত্যেকটা দেশের। তো সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে দেশের বাইরে গেলে আপনি স্বর্গে বসবাস করবেন, এটা আসলে হয় না। এবং এই এক্সপেকটেশন আমাদের রাখা উচিত না। আবার এই জিনিসটা চিন্তা করবেন যে বাংলাদেশে কিন্তু আপনি নাগরিক, আর ওই দেশে কিন্তু আপনি নাগরিক না, ওই দেশে হচ্ছে আপনি একজন ইমিগ্রেন্ট হিসেবে গেছেন, রাইট? তো সেক্ষেত্রে রেসিজম আছে সেখানে, ওই জায়গার মধ্যে অনেক সমস্যা আছে। তো সেক্ষেত্রে আপনার যদি ইন্টেনশন যদি ক্লিয়ার না থাকে, যখন দেখবেন যে আপনি যে এক্সপেকটেশন নিয়ে ওই জায়গায় গেছেন, সেই এক্সপেকটেশনটা যখন ফিল আপ হবে না, তখন কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন। তো আগে প্রথমে নিজেকে জিজ্ঞেস করে নেবেন যে আমি আসলে কেন হায়ার স্টাডিজে যেতে চাচ্ছি। এটা একটা কারণ হতে পারে যে আমি বর্তমানে ব্যাচেলার্স শেষ করেছি। ধরেন আমার সাবজেক্টটা ছিল হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, রাইট? সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার পর অনেকে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেকগুলো পার্ট থাকে, এবং সেই পার্টের উপর স্পেশালাইজেশন আছে, তো সেগুলোর ক্ষেত্রে আবার মাস্টার্স করা লাগে। তো আমি সেই কারণেই হচ্ছে মাস্টার্স করতে যাওয়া একটা কারণ হতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। 2 নাম্বার যে বিষয়, যেটা আপনাদের মানে হোয়াই এর আনসারটা হতে পারে, সেটা হচ্ছে আহ, টাকা পয়সা ইনকাম করা। এটাও হতে পারে যে আমি যখন দেশের বাইরে যাব আমার হয়তো আমি একটু বেশি ইনকাম করতে পারবো। এটাও ট্রু। দেশের বিভিন্ন জবের তুলনায় দেশের বাইরে টাকা পয়সা ইনকাম করা যায়, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যায়, দেশকে সাপোর্ট দেওয়া যায়। এইগুলাও কিন্তু আমাদের কারণ হতে পারে দেশের বাইরে যাবার, রাইট? সো আগে নিজের ইন্টেনশনটা ক্লিয়ার করে নেবেন, কারণ আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের যে কাজগুলা, আমাদের যে রিওয়ার্ড গুলা,
ফলাফলগুলা, সেগুলো আমাদের উদ্দেশ্যের উপর আহ, ভিত্তি করে কিন্তু দেওয়া হয়, আমাদের নিয়তের উপর ভিত্তি করে। সো আপনার নিয়ত যদি স্ট্রং থাকে, ফোকাসড থাকে, তখন আপনি ডিপ্রেসড হবেন, আপনি কোনো সমস্যায় পড়বেন না। সো এই যে প্রথমে আমি আলোচনা শুরু করেছিলাম যে তিনজন মানুষ জার্মানিতে আত্মহত্যা করেছে, একজন মানুষ হচ্ছে এমআইটিতে আত্মহত্যা করেছে। এরা আত্মহত্যা করার পেছনে কারণটা কি? কারণ তারা মনে করেছিল যে বাংলাদেশ হয়তো খারাপ একটা দেশ, তারা ওই দেশে গেছে, ওই দেশে গিয়ে হয়তো অনেক কিছু, অনেক বড় একটা এক্সপেকটেশন রাখছে, সেই এক্সপেকটেশনটা ফিল আপ হয় নাই। কিন্তু আপনি যখন এই চিন্তাটা মাথায় রাখবেন যে না, আমি দেশের বাইরে যাব হচ্ছে টাকা পয়সা ইনকাম করার জন্য, বা আমি দেশের বাইরে যাব হচ্ছে আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, রাইট? সো তখন আপনি খারাপ পরিবেশের মধ্যে থাকলেও যখন আপনি টাকা পয়সা যখন ইনকাম করবেন, তখন আপনার মাথার মধ্যে কিন্তু ফিক্স থাকবে যে না, আমি খারাপ পরিবেশে আছি ঠিক আছে, কিন্তু আমার উদ্দেশ্য তো সাধন হচ্ছে, আমার ফ্যামিলিকে তো আমি সাপোর্ট দিচ্ছি, বা আমার তো পড়াশোনা হচ্ছে, রাইট? সো এই বিষয়গুলো নিজেকে জিজ্ঞেস করবেন যে আমার আসলেই আমার পড়াশোনা করার প্রয়োজন আছে কিনা দেশের বাইরে। এটা হচ্ছে প্রথম বিষয়। এবং দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে, আমার কি এই মুহূর্তে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে, না ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে, মানে আরো পরবর্তীতে যাওয়ার ইচ্ছা আছে। কারণ এইদিকে স্ট্র্যাটেজি কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যায়। শর্ট টার্ম প্ল্যানিং এর ক্ষেত্রে আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে নর্মাল যে কোনো স্কলারশিপ হলেই আমার হবে। এটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যানিং। এছাড়াও লং টার্ম প্ল্যানিং কি, যে আমি প্রথমে গ্রাজুয়েশনের পর 2 বছর 3 বছর জব করব, তারপর সেই স্কলারশিপ গুলাতে অ্যাপ্লাই করবো যেগুলোতে হচ্ছে জব রিকোয়ারমেন্ট হিসেবে থাকে, যেমন দাঁত শেভেনিং, আমরা সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। তো আপনি এই কাজটা করতে পারেন যে মানে গ্রাজুয়েশনের ঠিক ইমিডিয়েটলি আপনি হচ্ছে স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি এর পরবর্তীতে একটু টাইম নিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে আপনার টাইম ফ্রেম আর কি। তো এটাও ফিক্স করে নেবেন গ্রাজুয়েশন শেষ, অনেকেই হয়তো এখানে গ্রাজুয়েট না, বা অনেকে হয়তো গ্রাজুয়েট হয়ে গেছেন। তো আপনি একে টাইম ফিক্স করে নেবেন যে আপনি কখন মানে সেই স্কলারশিপটা পেতে যাচ্ছেন, কখন আপনি সেখানে যেতে যাচ্ছেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কান্ট্রি আপনাকে চুজ করতে হবে। কান্ট্রি হিসেবে আমেরিকা হতে পারে, আমেরিকার এখন ভিসার অবস্থা তো ভালো না। কানাডা হতে পারে, কানাডা খুব শীঘ্রই ভিসার অবস্থা, মানে ভিসা মানে রেট বাড়বে, রেশিও বাড়বে। তারপর হচ্ছে অস্ট্রেলিয়া আছে, ইউরোপের অনেকগুলা দেশ আছে। সো এগুলা তারপর ইউনিভার্সিটি আপনি চুজ করবেন, রাইট? সো এই প্রিলিমিনারি বিষয়গুলো আগে থেকে লিখে রাখবেন। প্রথমত আমি কেন যেতে যাচ্ছি, আমি কখন যেতে যাচ্ছি, এবং আমি কোথায় যেতে যাচ্ছি, এগুলো কিন্তু আগে থেকে ফিক্স করে রাখবেন, না হলে কিন্তু আপনি একটা মানে দ্বিধার মধ্যে পড়ে যাবেন এই ক্ষেত্রে। আচ্ছা, তারপর এরপরে মানে আপনার তো এখন ফিক্সড, মানে আপনি সবগুলো ফিক্স করে ফেলছেন। এখন যে দেশে আপনি অ্যাপ্লাই করবেন সেই দেশের মধ্যে আপনাকে হুম। অপরচুনিটি খুঁজতে হবে। তো অপরচুনিটি কিভাবে খুঁজবেন? যেমন আজকে আপনার একটা সেশন জয়েন দিচ্ছেন, এটা হচ্ছে অপরচুনিটি খোঁজার একটা ওয়ে। এখানে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এরকম অনেকগুলো সেশন আছে, অনেক আমাদের আমাদের যারা দেশের বাইরে যারা পড়াশোনা করতে যান, ওনারা রেগুলারলি সেশন নিয়ে থাকেন, ওনাদের যে লিঙ্কডইনের মধ্যে ওনারা পোস্ট দিয়ে থাকেন। সো আপনারা কি করতে পারেন, সেগুলা খোঁজ নিতে পারেন, রাইট? খোঁজ নেওয়ার পর সেটা এই অপরচুনিটির উপর ভিত্তি করে আপনি প্রিপারেশন নিতে পারবেন। এখন প্রিপারেশন আসলে খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজ, এই কারণে, কারণ ধরেন বর্তমানে এআই নিয়ে অনেক কাজ হচ্ছে, রাইট? বর্তমান যে মার্কেট ইন্ডাস্ট্রি যেটা আছে ওইখানে এআই নিয়ে কাজ হচ্ছে। আপনি কি করলেন, এমন একটা টপিক নিয়ে রিসার্চ শুরু করলেন, এমন একটা টপিক নিয়ে আপনি কাজ করলেন যেই টপিকটা ভবিষ্যতে কোনো কাজে আসবে না, রাইট? সো তখন দেখা যাবে যে আপনি যে টপিক নিয়ে কাজ করছেন এটা আসলে বিফলে যাবে। সো আসলে এই জন্য প্রিপারেশনটাও ইম্পর্টেন্ট। এবং অপরচুনিটি এবং প্রিপারেশন যে জায়গায় গিয়ে মানে টাচ করে গিয়ে, সেটা হচ্ছে আপনার লাক। তো অনেক সময় দেখা যায় মানুষজন লাককে বাদ দিয়েই হচ্ছে অনেক কিছু করার চেষ্টা করেন, এটা আসলে সম্ভব না। কারণ অনেক আমার আমার সাথে যারা ছিল, আমার সাথে অনেকে আছে যারা সিজিপিএ 3.75, 3.76 এরকম সিজিপিএ দিয়ে অ্যাপ্লাই করছে, চান্স হয় নাই। কিন্তু আমার তো কম সিজিপিএ দিয়ে চান্স হয়ে গেছে। তার কারণটা কি? কারণ হচ্ছে আমার অপরচুনিটিটা প্রিপারেশনের সাথে গিয়ে ম্যাচ করছে, যেটা লাক ছিল আমার, যেটা আমার ভাগ্য ছিল। তো সেই জন্য নিজের জন্য প্রে করবেন, প্রতিনিয়ত প্রে করবেন, এবং এটা মনে রাখবেন যে আপনি যা পাচ্ছেন সেটা কিন্তু জাস্ট আপনার অর্জন না। মানে আমি ধরেন একটা স্কলারশিপ পাইছি, আমার 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 ধরেন একটা বিশাল একটা স্কলারশিপ হয়ে গেছে, তো এটা এটা কিন্তু আমার নিজস্ব অর্জন না, এটা কিন্তু আমার লাক, এটা আমার ফেভার করছে, রাইট? এই কারণে, কারণ আমার চেয়ে অনেক হাজার হাজার গুণ ভালো স্টুডেন্ট আছে যারা পায় নাই। তো এটা কখনোই মনে রাখবেন না যে আপনার মানে সিজিপিএ ভালো হলেই আপনি পেয়ে যাবেন, আপনার লাক স্ট্রং থাকা লাগবে। যেন নিজের বাবা মাকে সবসময় বলবেন যে দোয়া রাখার জন্য। যাই হোক, এগুলো প্রিলিমিনারি কথাবার্তা এবং খুবই ইম্পর্টেন্ট, এই জন্য বলে ফেললাম। এবং সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নিজের বাবা মাকে প্রে করার জন্য বলবেন এবং নিজে প্রে করবেন। তো আমরা এখন সেট, হায়ার স্টাডিজের জন্য সেট। এখন আমরা আসি হচ্ছে বিভিন্ন কান্ট্রির মধ্যে।
তো যেহেতু আমি আমেরিকা এবং ইউরোপ বেসড, সরি, কানাডা, এগুলো নিয়ে কথা বলবো না, যেহেতু আজকে ইউরোপিয়ান স্কলারশিপ নিয়ে আলোচনা। ইউরোপিয়ান স্কলারশিপ মানে হাজার হাজার স্কলারশিপ আছে, কয়েক হাজার। মানে আমরা তো জাস্ট দুই তিনটার নাম জানি, কয়েক হাজার আছে। তো সেই কয়েক হাজার নিয়ে তো আলোচনা করা সম্ভব না। আমরা আজকে এই তিনটে নিয়ে আলোচনা, মানে তিনটার মধ্যে একটা নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে ইরাসমাস মান্ডাস। আর আরেকটা হচ্ছে দাদ, যেটা হচ্ছে জার্মানিতে। ইরাসমাস মান্ডাস সম্পূর্ণ ইউরোপে, আর সেভেনিং হচ্ছে ইউকে বেসড স্কলারশিপ। তো এরাজমাস মাস্টার্স প্রোগ্রামগুলো আসলে কিরকম হয়? নর্মাল যে মাস্টার্স প্রোগ্রামগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন, সেই মাস্টার্স প্রোগ্রামগুলো কিরকম হয় যে আপনাকে জাস্ট একটা মাস্টার্স ডিগ্রি দিবে। একটা মাস্টার্স, ধরুন মাস্টার্স অফ সায়েন্স ইন ফরেস্ট্রি, মাস্টার্স অফ সায়েন্স ইন এগ্রিকালচারাল সায়েন্স। কিন্তু এই ধরনের এরাজমাস মাস্টার্স প্রোগ্রামগুলো কিন্তু একটা ডিগ্রি আপনাকে দেয় না, তারা মাল্টিপল ডিগ্রি দেয়, অনেকগুলো ডিগ্রি কিন্তু আপনাকে প্রদান করে। সেগুলো ডাবল মাস্টার্স হতে পারে, ট্রিপল মাস্টার্স। যেমন আমার যে প্রোগ্রামটা, আমার প্রোগ্রাম হচ্ছে ট্রিপল মাস্টার্স ডিগ্রি, অর্থাৎ এখানে 2 বছরে আমাকে তিনটা মাস্টার্স ডিগ্রি দিবে, তিনটা ইউনিভার্সিটি। তো এরকম ডাবল মাস্টার্স, ট্রিপল মাস্টার্স ডিগ্রি থাকে। তাহলে আপনি দেখেন, যে জায়গায় আপনার 2 বছরে একটা মাস্টার্স অর্জন করার কথা, সেই জায়গায় আপনি অনেকগুলা ডিপ্লোমা পাচ্ছেন, অনেকগুলা মানে সেখানে ডিগ্রি পাচ্ছেন। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এরাসমাস মাস্টার্স প্রোগ্রামগুলোতে আপনাকে এটলিস্ট দুইটা কান্ট্রিতে মুভ করতে হবে, এটলিস্ট। মানে দুইয়ের চেয়ে অনেক বেশি হয়, এটলিস্ট আপনাকে দুইটা কান্ট্রিতে মুভ করা লাগবে। এটা হচ্ছে আরেকটা বিষয়। এবং এখানে বেনিফিট গুলা কি কি, আমরা স্কলারশিপ দেখার আগে আসলে বেনিফিট গুলা দেখানোর দরকার। বেনিফিট হচ্ছে সেখানে যত টিউশন ফি থাকে, টিউশন ফি প্রায় 9,000 ইউরোর মতো থাকে, 9,000 ইউরো বা 4,900 ইউরো এরকম। সো ওই টিউশন ফি পুরোপুরি ওয়েভড, মানে টিউশন ফি আপনাকে এক পয়সাও দেওয়া লাগবে না যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন। এবং তার সাথে আপনাকে প্রতি মাসে প্রায় 1,400 ইউরো দিবে, যেটা বাংলাদেশি টাকায় বর্তমানে 1,98,000 টাকার মতো প্রতি মাসে আপনাকে স্টাইপেন্ড দিবে। এবং স্কোপগুলো কি কি? স্কোপগুলো হচ্ছে আপনার এগ্রিকালচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স, মানে অনেকগুলো স্কোপ এখানে আছে। আমরা স্কোপে নিয়ে একটু পরে আলোচনা করব। তো এর সাথে আরো কিছু বেনিফিট আছে যেগুলো আমি স্লাইডে উল্লেখ করি নাই, যেমন ভিসা। আপনারা অনেকে চিন্তা মানে জানেন কিনা যে জার্মানিতে মানে যদি আপনি ব্যাচেলার্স করতে যান বা মাস্টার্স করতে যান, সেখানে কিন্তু অনেক বেশি ওয়েটিং পিরিয়ড আছে। ওয়েটিং পিরিয়ডের পরিমাণ অনেক বেশি। সো ওয়েটিং পিরিয়ডের পরিমাণ কতটুকু? প্রায় 25 মাসের মতো ওয়েটিং পিরিয়ড আছে। কিন্তু যারা স্কলারশিপ পেয়ে থাকেন, বিশেষ করে এজমাস মুন্ডাস বা ডাচ স্কলারশিপ, তারা কিন্তু মানে ইনস্ট্যান্টলি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান। ইনস্ট্যান্টলি কিরকম? আমি একজন আপুর সাথে কথা বলছিলাম, যিনি দাঁত পিএইচডি প্রোগ্রামে চান্স পাইছেন। তো উনি বৃহস্পতিবারে অ্যাপয়েন্টমেন্ট নিছেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন হচ্ছে শনিবারে, একদিনের মধ্যে। চিন্তা করুন, আপনার যে জায়গায় 25 মাস লাগার কথা, সেই জায়গায় আপনি মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন 2 দিনের মধ্যে, 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রথম বিষয়। অ্যাপয়েন্টমেন্ট পর পর ভিসা পেতে 7 দিন বা 14 দিনের ভেতর হাইয়েস্ট টাইম লাগে। এই টাইমের মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন। সো দেখা যায় যে ভিসা পাওয়ার যে বিষয়টা, অন্যান্য স্কলারশিপ পেলে হয়তো হয়তো আপনাকে রিজেকশনের হার থাকে, ইরাসমাস মুন্ডাসের রিজেকশনের হার খুব কম, খুবই কম। আহ, আমরা এটা হচ্ছে আরেকটা বেনিফিট হিসেবে কাউন্ট হয়। তো বেনিফিট হিসেবে আপনি প্রথমত বলতে পারেন যে আপনার তো টিউশন ফি পুরোটাই ওয়েভড। আপনাকে প্রতি মাসে 1,98,000 টাকার মতো দিবে আপনাকে খরচ করার জন্য। তার সাথে ইন্টার্নশিপ আছে, এবং আহ, 2-3টা দেশে আপনার মুভ করার স্কোপ আছে। সো অনেকগুলা এখানে বেনিফিট এরাসমাস মুন্ডাস। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমি এখন মানে রেডি হয়ে গেছে, আমি এখন এরাসমাস মুন্ডাস সম্পর্কে জানলাম, এখন আমি এরাসমাস মুন্ডাসে অ্যাপ্লাই করবো, রাইট? তো আমি যাবো কোথায়, এটা হচ্ছে প্রশ্ন। তো আমার যেতে হবে হচ্ছে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগে। আহ, এবং এই ক্যাটালগটা আমি লিংক একটু পরে দিচ্ছি আপনাদের। যদি কারো সম্ভব হয়, যদি আগে থেকে জেনে থাকেন, আহ, দিয়ে দিবেন এখানে আমাদের। আচ্ছা। তো এখন এই যে আমাদের এরাসমাস মুন্ডাসের যে ক্যাটালগ, যেটা সেই ক্যাটালগের মধ্যে মূলত সবগুলা আমাদের স্কলারশিপ আছে। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে আমরা স্কলারশিপ বুঝতে পারি। তো এই স্কলারশিপ গুলার এখানে অনেকগুলা স্কলারশিপ থাকে, অনেকগুলা প্রোগ্রাম আছে। ধরেন একটা প্রোগ্রামের নাম হচ্ছে এলডিএস, লিঙ্গুইস্টিক ডাটা সায়েন্স। সো এই যে লিঙ্গুইস্টিক ডাটা সায়েন্স এটা আছে, এই প্রোগ্রামটা হচ্ছে একই সাথে লিঙ্গুইস্টিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য, আবার যারা কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছেন ওনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে দেখেন, এই মাস্টার্স প্রোগ্রামগুলো কিন্তু জেনারিক প্রোগ্রাম না। জেনারিক কিরকম? যে মাস্টার্স অফ সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স অফ সায়েন্স ইন এগ্রিকালচার, ইন সোশ্যাল সায়েন্স, এরকম প্রোগ্রামগুলো না। এই প্রোগ্রামগুলো হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি, মানে অনেকগুলো ডিসিপ্লিন একসাথে ম্যাচ করে তারপর হচ্ছে প্রোগ্রামগুলো তারা ডিজাইন করে। তার মানে একই প্রোগ্রামে দেখা যায় যে কম্পিউটার সায়েন্সের মানুষজন অ্যাপ্লাই করতে পারেন, আবার লিটারেচার নিয়ে পড়াশোনা করছেন এরকম মানুষও কিন্তু অ্যাপ্লাই করার সম্ভাবনা থাকে।
তো আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে হচ্ছে এই প্রোগ্রামটা কি নিয়ে সেটা আগে আমরা একবার দেখে নিব। কিন্তু আপনি যদি জাস্ট উপর থেকে এখানে দেখেন, ধরেন এখানে লেখা আছে হেলথ ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট, হয়তো আপনি হেলথ ইকোনমিক্স এর মানুষ না, কিন্তু ম্যানেজমেন্টের মানুষ না, কিন্তু এর ভেতরে কিন্তু অনেক কিছু থাকতে পারে যেগুলো হয়তো আপনার রিলেটেড হতে পারে। তো সেই জন্য প্রত্যেকটা প্রোগ্রামের ভেতর ঢুকবেন, ঢোকার পর হচ্ছে আপনি চেক করবেন যে সেই প্রোগ্রামটা আসলে কি নিয়ে। এটা হচ্ছে বিষয়। এবং প্রথমত যে জিনিসটা আপনাকে চেক করতে হবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। অনেক সময় আমরা রিকোয়ারমেন্ট ফিল আপ করি না। রিকোয়ারমেন্ট ফিল আপ না করার কারণে দেখা যায় যে ওই প্রোগ্রামে আমরা অ্যাপ্লাই করি কিন্তু চান্স হয় না। সো সময় অপচয় করার প্রয়োজন নাই। তো আমরা দেখি যে এখানে এই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট গুলা কি কি। এই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে 180 ECTS। তো যারা এখানে একেবারে নতুন, যারা হয়তো কখনো স্কলারশিপ অ্যাপ্লাই করেন নাই, আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের তো ব্যাচেলর ডিগ্রি 160 ক্রেডিট বা 160.5 ক্রেডিটের বা 162 ক্রেডিটের, সো আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা। মনে রাখবেন যে বাংলাদেশি যে ক্রেডিট সিস্টেম এবং ইউরোপিয়ান ক্রেডিট সিস্টেম কিন্তু খুবই ডিফারেন্ট, এগুলো কিন্তু সেম না। আমরা আমাদের যে বাংলাদেশি ক্রেডিট সিস্টেম হচ্ছে এই 160 ক্রেডিট হয়, কিন্তু তাদের ক্রেডিট সিস্টেম হচ্ছে প্রতি বছর হিসাব নিকাশ হয়। মানে যদি আপনি 1 বছর যদি পড়াশোনা করেন, তাহলে আপনার হচ্ছে 60 ECTS হয়। ECTS এর পূর্ণরূপ হচ্ছে ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম। তো 1 বছরে হচ্ছে আপনার 60 ECTS। তাহলে আপনি যদি 4 বছরের ব্যাচেলর ডিগ্রি করে থাকেন, তাহলে সেটা হয় হচ্ছে 240 ECTS। এটা হচ্ছে আপনার ECTS ক্রেডিট আর কি। সো যখন আপনাকে অ্যাপ্লিকেশনে বলবে যে আপনি একটু আপনি ওই জায়গার মধ্যে ক্রেডিট সিস্টেমের ভ্যালুটা বসান, তখন আপনাকে 240 বসাতে হবে। আপনি 160 বসালে আবার সমস্যা আছে, কারণ তারা ওই জিনিসটা চায় নাই, রাইট? তো অনেক আমাদের জেনারেল ক্ষেত্রে আর কি, আমাদের বাংলাদেশ বেশিরভাগ ইউনিভার্সিটিতে হচ্ছে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি, সেক্ষেত্রে 240 ECTS। এখন একই সাথে যদি কেউ 2 বছরের মাস্টার্স করে থাকেন, ধরেন আপনি মাস্টার্সও করছেন 2 বছরের, রাইট? তো আমরা যদি আরো 2 বছর এড করি, তাহলে এখানে আসে হচ্ছে 120। তাহলে টোটাল যে এসিটিএস আপনার আসে, আপনার হচ্ছে 360 এসিটিএস। তাহলে এটা হচ্ছে আপনার এসিটিএস এর স্কোর। তো এটা কেন বললাম, আমি একটা স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলাম লাস্ট ইয়ার। সেটার নাম ছিল হচ্ছে আর্কুস স্কলারশিপ, যে স্কলারশিপ এখন কোনো ফান্ডিং প্রদান করে না। এবং এটা ইরাসমাস মন্ডাসের মতোই ছিল। ইরাসমাস মন্ডাসে হচ্ছে 1400 ইউরো দেয়, ওইটাও 1400 ইউরো দেয়, সেম টু সেম প্রায় আম, তাদের ফান্ডিং। তো এটাতে অ্যাপ্লাই করার পর কয়েকদিন পর খুব মানে সময় নিয়েই অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পর হঠাৎ দেখি আমাকে রিজেক্ট করেছে, মানে হঠাৎ, মানে কোনো ধরনের কোনো কারণ টারণ দোষায় নাই। তো আমি এক্সপ্লেনেশন চাইলাম তাদের মেইলের মধ্যে যে আমাকে এটলিস্ট কারণ তো বলতে হবে যে আমাকে রিজেক্ট কেন করলেন, যাতে পরবর্তীতে আমি ইমপ্রুভ করতে পারি নিজেকে। সো সেখানে তারা বলল যে আপনার রিজেকশনের কারণ হচ্ছে আপনি বাংলাদেশে 240 ECTS ক্রেডিট পূরণ করছেন, কিন্তু আপনি যে প্রোগ্রামে যেতে চাচ্ছেন সেখানে রিকোয়ারমেন্ট হচ্ছে 300 ECTS, তো সেই জন্য আমরা আপনাকে রিজেক্ট করেছি। কিন্তু এটা কিন্তু মানে ওয়েবসাইট আমি চেক করি নাই, চেক না করে হচ্ছে ওয়েবসাইট মানে অ্যাপ্লিকেশন করছে। অ্যাপ্লিকেশন করতে প্রায় 1 মাসের মতো সময় কিন্তু গেছে, কারণ সেখানে আমাদের এসওপি লেখা লাগছে, সেখানে আমাদের সিভি ইত্যাদি অনেক কাজ করা লাগছে আমার, রাইট? আমি যে এতটুকু সময় ব্যয় করলাম, যদি এই জিনিসটা জাস্ট চেক করতাম যে আমার এসিটিএস কতটুকু, হয়তো সময়টা বাঁচতো। তো এখানে যারা অ্যাপ্লাই করবেন তাদের, আপনাদের জন্য হচ্ছে এই বিষয়টা মাথায় রাখবেন যে আগে প্রথম কাজটা হচ্ছে আপনার এসিটিএস চেক করতে হবে যে আপনার সেই প্রোগ্রামে কত এসিটিএস চায়। তো এই প্রোগ্রামের ক্ষেত্রে এসিটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে 180 ECTS। এবং আমাদের তো 240 হয়, তো সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। 2 নম্বর বিষয় হচ্ছে, দেখেন কোন কোন প্রোগ্রামে, মানে এরাসমাসের কোন কোন প্রোগ্রামে আইএলটিএস প্রয়োজন হয় না, কোন কোন প্রোগ্রামে আর কি, কিন্তু অনেক প্রোগ্রামে আইএলটিএস প্রয়োজন হয়। সো যে প্রোগ্রামগুলোতে আইএলটিএস প্রয়োজন হয় সেগুলোতে এরকম লেখা থাকে যে প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ টেস্ট। সেখানে স্পেসিফিক্যালি আইএলটিএস হয়তো লেখা নাও থাকতে পারে, লেখা থাকবে প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো সেক্ষেত্রে আপনাকে আইএলটিএস স্কোর বসাতে হবে। অনেক ক্ষেত্রে আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করা যায়, তারপর হচ্ছে টুয়েফল দিয়ে অ্যাপ্লাই করা যায়, ডুওলিঙ্গো বা আর একটা আছে হচ্ছে পিয়ারসন টেস্ট, যেটা পিটি পিটি দিয়ে হয়তো অনেকগুলাতে অ্যাপ্লাই করা যায় না। তো সেই জন্য আইএলটিএসটা আগে থেকে দিয়ে রাখবেন। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আসি, আচ্ছা তাহলে আমাদের রিকোয়ারমেন্টস ধরলাম ফিল আপ হয়ে গেছে, আমি আইএলটিএসও দিয়ে দিছি, আমার ব্যাচেলর ডিগ্রিও আছে আমার হাতের মধ্যে। এখন আমি কি করব? আর আমি বুঝবো কিভাবে যে আমার চান্স হবে কিনা? সেটা তো, সেটাও কিন্তু তাদের জন্য ট্রান্সপারেন্ট। এটা ইউরোপের একটা ভালো একটা বিষয় যে তারা এই বিষয়টাকে ট্রান্সপারেন্ট রাখে যে কিভাবে তারা মানুষজনকে অ্যাকসেপ্ট করে। কিন্তু এটা সৌদিতে নাই। মানে সৌদিতে যারা অ্যাপ্লাই করবেন, আহ ওইখানে কিন্তু ওয়েবসাইটে স্পেসিফিক্যালি বলা থাকে না যে তারা কিসের উপর ভিত্তি করে তারা মানুষকে নিচ্ছে। তো আমি কিং ফাহাদ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম মাইনিং। 2বার অ্যাপ্লাই করেছি, 2বারই রিজেক্টেড। তো প্রথমবার রিজেকশনের কারণ ছিল হচ্ছে তারা মাস্টার্সে ফান্ডিং অফ করে দিছে। আর আমি অ্যাপ্লাই করছিলাম মাস্টার্সে, সেজন্য মানে চান্স হয় নাই। তো মানে এটা স্বাভাবিক হবেই না। আর এর পরের বার যখন আমি অ্যাপ্লাই করলাম আবার রিজেক্টেড। ওই সময় অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে পিএইচডি তে, কিন্তু ওইবারও আমাকে কোনো কারণ দেখায় নাই।
এটা আমি এই জিনিসটা চিন্তা করি, আমার তো হয়তো সিজিপিএ কম, আর কারণ এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ড্রব্যাক। কারণ সেখানে যে প্রোগ্রামগুলোতে যারা অ্যাপ্লাই করছে তাদের সিজিপিএ হচ্ছে 3.7 প্লাস, 3.75 প্লাস, কিন্তু আমার তো 3.5 এর নিচে। এবং যারা 3.5 মানে হচ্ছে বি, মানে সেকেন্ড ক্লাস আর কি। সো আমার সে কারণে হয়তো হতে পারে। আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে আমার সাথে অ্যাপ্লাই করছে, সে আবার আমাদের ফার্স্ট সেকেন্ড বয়, সে বলে সেও রিজেক্টেড। তো আসলে এবং আমাদের সিনিয়র একজন অ্যাকসেপ্টেড হয়েছিলেন কেএফইপিএম এ। তো আসলে বোঝা যায় না, মানে ওইগুলা ট্রান্সপারেন্ট না সৌদিতে। কিন্তু ইউরোপের ক্ষেত্রে এটা ট্রান্সপারেন্ট, তারা আসলে ক্লিয়ার করে। সৌদির ক্ষেত্রে তারা জিনিসটাকে কনফিডেন্সিয়াল রাখে। এটা দেশ দেশভেদে ভিন্ন হয় আর কি, বিভিন্ন দেশে হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেম। তো এখন আমাদের এই গ্রেডিংটাও কিন্তু আবার বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন রকম, তো সেটা কিন্তু আপনাকে বারবার চেক করতে হবে কোন প্রোগ্রামে কিরকম। তো এই প্রোগ্রামের ক্ষেত্রে তারা যে 100% যে গ্রেড আছে, আপনাকে যে অ্যাসেসমেন্ট করবে, আপনাকে যে স্ক্রিনিং করবে, তার মধ্যে 34% হচ্ছে আপনার একাডেমিক মেরিটের উপর। আপনি চিন্তা করেন যে আপনার সিজিপিএ থাকলেই কিন্তু আপনি 33-34% মার্কস অটোমেটিক পেয়ে গেছেন। এখন ধরেন আপনার সিজিপিএ নাই, ধরে নিলাম অনেকেই হয়তো এখানে আছেন যে ভাই আমার তো সিজিপিএ কম, আমি কি করব? আমার তো কিছু করার নাই, আমি তো ফাইনাল ইয়ারে আছি বা আমি 7th সেমিস্টারে আছি, আমার সিজিপিএ বাড়ানোর কোনো ওয়ে নাই। তো আমি কি আশা ছেড়ে দিব? আনসার হচ্ছে না, আশা ছাড়বেন না। এই ক্ষেত্রে যে কাজটা করবেন, ওই রেলেভেন্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবেন। রেলেভেন্ট কেন? কারণ প্রফেশনাল এক্সপিরিয়েন্স অনেক কিছু নিয়ে হতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে। তো আমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা থাকতে হবে হচ্ছে কি নিয়ে, এই টপিক নিয়ে, যে ডাটা সায়েন্স নিয়ে অথবা লিঙ্গুইস্টিক্স নিয়ে, রাইট? তো আপনি যদি লিঙ্গুইস্টিক্স অথবা ডাটা সায়েন্স যে কোনো একটা টপিক নিয়ে যদি আপনার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে, সেটা কিন্তু আপনার যে সিজিপিএ যেটা আছে ওইটাকে কম্পেনসেট করবে, রাইট? সো কম্পেনসেশন দেখেন আপনি ইজিলি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কারণে। তো সেই কারণে আপনাকে প্রথমে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে শর্ট টার্মে আপনি যেতে যাচ্ছেন না লং টার্মে যেতে যাচ্ছেন, কারণ সিজিপিএ কম থাকলে শর্ট টার্মে যাওয়া অনেক ডিফিকাল্ট স্কলারশিপ নিয়ে, সেক্ষেত্রে প্রোফাইল একটু ভারী করে তারপর যেতে হয়। লং টার্মে যাওয়া কিন্তু ইজি। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, লং টার্ম প্ল্যানিং নিতে পারেন যে আমি 2 বছর বা 1 বছর হচ্ছে আমি প্রফেশনাল এক্সপিরিয়েন্স নিব, তারপর হচ্ছে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে বিষয়। তারপর দেখেন মোটিভেশন লেটার জিনিসটা কি? আপনি ওই দেশে কেন যেতে চাচ্ছেন, আহ, সেটা এক্সপ্লেইন করার জন্য, বা এই প্রোগ্রামে কেন যেতে চাচ্ছেন তার জন্য হয় আপনাকে মোটিভেশন লেটার লিখতে হবে অথবা এসওপি লিখতে হবে। তো দুইটার মধ্যে পার্থক্য কি? মোটিভেশন লেটার এবং এসওপি দুইটা এসেনশিয়ালি দ্য সেম থিং, তারা একই বিষয়ে, মানে তাদের উদ্দেশ্য একটাই, যে আপনি সেই প্রোগ্রামে কেন যেতে চাচ্ছেন সেটা আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। কারণ ওই জায়গার মধ্যে আপনি তো নাই, মানে আপনাকে যারা স্ক্রিনিং করছেন, ধরুন প্রফেসর আপনাকে স্ক্রিনিং করতেছে, আপনার অ্যাপ্লিকেশনটা দেখতেছে। তো মানে প্রফেসরের সামনে তো আপনি দাঁড়ানো নাই, তো আপনার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপনার পক্ষে হয়ে কথা বলবে। সো প্রফেসর যে কোয়েশ্চেনটা আস্ক করতেছে সেই কোয়েশ্চেন আনসারটা যদি আপনার এমএল এর মধ্যে থাকে, মোটিভেশন লেটারের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো মোটিভেশন লেটার কিরকম হতে পারে, টিপিক্যাল মোটিভেশন লেটার, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তো মোটিভেশন লেটার এবং এসওপি দুইটা হচ্ছে একটা পেপার, যে পেপারের মধ্যে আপনি উল্লেখ করবেন যে আপনি ওই প্রোগ্রামে কেন যেতে যাচ্ছেন। তো এবং মোটিভেশন লেটারের যে ফরম্যাটটা সেটা হচ্ছে লেটার ফরম্যাটে, মানে সেখানে প্রেরক প্রাপক এগুলো দিতে হয়, টু অ্যান্ড ফ্রম এগুলো দিতে হয়। আর এসওপি যেটা সেটা হচ্ছে একটা এসএ ফরম্যাটে থাকে। সো দুইটা একই জিনিস, জাস্ট ফরম্যাট ভিন্ন আর কি। এখন আসি 3 নম্বর পয়েন্ট, এটা খুব ইন্টারেস্টিং। দেখেন, যেটা আমরা সবচেয়ে বেশি ওভারলুক করি সেটা হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন লেটার, যে আমাকে রেকমেন্ড করতেছেন, রাইট? তো আপনার যে প্রফেসর যিনি আছেন, আপনার হয়তো টিচার যিনি আছেন, সেই টিচার আপনার জন্য একটা লেটার লিখতে হবে, যে লেটারটার নাম হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এবং দেখেন, আপনার 4 বছরে আপনি যে ডিগ্রি অর্জন করছেন সেই ডিগ্রি অর্জনে আপনার মার্কিংটা হচ্ছে 34%। কিন্তু আপনার প্রফেসর, আপনি নিজে একটা লেটার লিখবেন যেটা হচ্ছে হয়তো 2 পেজের একটা লেটার, সেটা হচ্ছে 33%। এবং আপনার টিচার আপনার জন্য যে লেটারটা লিখবেন সেটা হচ্ছে আরো 33%, তাহলে 66% মার্কিং কিন্তু আপনার জাস্ট ডকুমেন্টস এর উপর। সো এই ডকুমেন্ট গুলা কিন্তু খুব সাবধানে কিন্তু আপনাকে ক্রাফটিং করতে হবে, বুঝে শুনে কিন্তু লিখতে হবে এগুলা। কিভাবে লিখতে হয় সেটা আমরা পরে আলোচনা করবো। এবং অ্যাপ্লিকেশন পিরিয়ডটাও চেক করে নেবেন যে কখন অ্যাপ্লিকেশন হয়। একটা বিষয় মনে রাখবেন যে অ্যাপ্লিকেশন পিরিয়ড দুই ধরনের অ্যাপ্লিকেশন পিরিয়ড হয়। প্রথম অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে ইরাজমাসের জন্য, যারা ইরাজমাসে অ্যাপ্লাই করবে তাদের জন্য। আর আরেকটা যে অ্যাপ্লিকেশন পিরিয়ড, সেটা হচ্ছে সেলফ ফান্ডেড স্টুডেন্টের জন্য। তো আপনাকে চেক করা লাগবে যে সেই, মানে ডেডলাইন দুইটা দেওয়া থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে। একটা ডেডলাইন হচ্ছে আপনার ইরাজমাসের জন্য, একটা হচ্ছে আপনার, সরি, একটা হচ্ছে সেলফ ফান্ডেড স্টুডেন্টের জন্য, রাইট? এবং
সেক্ষেত্রে আপনাকে ডেডলাইনগুলো চেক করা লাগবে। এবং জেনারেলি অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে অক্টোবরে, মানে আমাদের সামনে যে অক্টোবর আসতেছে সেই অক্টোবরে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। এবং জেনারেলি অ্যাপ্লিকেশনগুলো শেষ হয় জানুয়ারিতে, কোনগুলো ফেব্রুয়ারিতে, কোনটা মার্চ, কোনটা এপ্রিলে শেষ হয়। এটা প্রোগ্রাম ভেদে চেঞ্জ হতে পারে। তো আজকে আমরা আরো কয়েকটা ডকুমেন্ট নিয়ে আলোচনা করি, যে ডকুমেন্টগুলো ইম্পর্টেন্ট। তার আগে একটু ওয়েবসাইট আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটু দেখাই যে আমরা কিভাবে সার্চ করতে পারি। এক মিনিট, আমি একটা পেজ শেয়ার করি। Wait. আচ্ছা, আহ, এখন আমি এখন সার্চ করতে যাচ্ছি, রাইট? তো আমরা কি লিখে সার্চ করতে পারি না? এখানে লিংক দেওয়া আছে, আমাদের একজন ভাই একজন লিংক দিচ্ছে মনে হয় এখানে। আর যদি লিংক নাও থাকে আমরা এখান থেকে দেখতে পারি। তো এটা হচ্ছে, আমরা লিখবো, সার্চ করবো হচ্ছে ইরাজমাস ক্যাটালগ লিখে। ইরাজমাস ক্যাটালগ। তারপর ওয়েবসাইট, প্রথম ওয়েবসাইট আসলো ইরাজমাস প্লাসের যে ওয়েবসাইট। অনেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যে ইরাজমাস প্লাস এবং এরাজমাস মন্ডাসের মধ্যে পার্থক্যটা কি। ইরাজমাস মন্ডাস হচ্ছে মাস্টার্স এর জন্য, মাস্টার্স স্কলারশিপ। তবে ইরাজমাস প্লাস হচ্ছে আরো অনেক ধরনের স্কলারশিপ প্রদান করে। তো ইরাজমাস প্লাস হচ্ছে অনেক বড় একটা স্কলারশিপ প্ল্যাটফর্ম। ইরাজমাস মন্ডাস হচ্ছে তার ছোট্ট একটা অংশ। আচ্ছা, তো আমরা এই সার্চ দা কোর্স ক্যাটালগ এটাতে সার্চ করব। ওকে, তো এখানে দেখেন আমাদের পাশের হাতের বাম পাশে ফিল্টার আছে। এখানে অনেকগুলো ফিল্টার আছে। সো এই ফিল্টারগুলো আসলে কাজ করে না, এগুলো সমস্যা। তো আমাদের ফিল্টারগুলো কাজ করে না, এই কারণ হচ্ছে অনেক অনেক জিনিসপত্র আপডেটেড থাকে না। এবং তারা স্কলারশিপ দেওয়ার ঠিক আগ মুহূর্তে আর কি আপডেট করে। তো এই কারণে এগুলো ব্যবহার না করাটাই বেটার। যেহেতু আমাদের এখানে 214টা প্রোগ্রাম আছে, অ্যাক্টিভ প্রোগ্রাম। তো এই এই প্রোগ্রামে আবার চেক করা লাগবে, কিছু কিছু প্রোগ্রামে কিন্তু আবার স্কলারশিপ দেয় না। আমরা সেটা একটু পরে দেখবো। তো এখন আমাদের এখানে দুইটা লিঙ্ক আছে, এই যে প্রথমে একটা লিঙ্ক আর নিচে একটা লিঙ্ক। তো আপনি কোন লিঙ্কে ক্লিক করবেন? তো অনেকে কি করেন যে দেখেন যে নিচে একটা লিঙ্ক আছে, এটা ক্লিক করে যান এবং ক্লিক করার পর একটা আজীব একটা ওয়েবসাইটে নিয়ে যায় এবং সেখান থেকে বের হতে পারেন না। তো এটা আসলে আমাদের জন্য না, আমাদের জন্য হচ্ছে এই ওয়েবসাইটটা। তো আমরা এখানে ধরেন এই যে লিঙ্গুইস্টিক ডাটা সায়েন্স যেটা আছে, আমরা এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর তার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে। এই যেটা হচ্ছে প্রোগ্রামের ওয়েবসাইট। এবং আমরা যখন আমাদের মোটিভেশন লেটারটা লিখবো, লেখার সময় এই জায়গাটা আমরা খুব ভালোভাবে একটু চেক করে নেব এখানে কি লেখা আছে। আমরা একটু পড়ি। ইএম এলডিএস, মানে এই প্রোগ্রামের নাম হচ্ছে EMLDS, ইজ এ 128 ECTS ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তো এগুলো কিন্তু ভালোভাবে চেক করে নেবেন। আহ, কারণটা হচ্ছে আমার একজন ফ্রেন্ড রিসেন্টলি হচ্ছে ইরাজমাস FRP প্রোগ্রামে সে ইন্টারভিউ দিতে গেছে, এবং সে টেকনিক্যাল নলেজের দিক দিয়ে অনেক ভালো। আহ, কিন্তু যে একটা কাজ করছে, যে যে প্রোগ্রামে যেতে যাচ্ছে সেই প্রোগ্রামটা কোন দেশে সেটা সার্চ করে নাই, এবং সেই প্রোগ্রামটা কোন কোন ইউনিভার্সিটি সেটাও দেখে নাই। এবং না দেখে সে চলে গেছে আর কি, মানে ইন্টারভিউতে, কিন্তু তার টেকনিক্যাল নলেজ আছে। এবং সে কোরিয়াতে থাকে এখন। যাই হোক, তো যখন গেছে তখন ইউনিভার্সিটি মানে বোর্ডে জিজ্ঞেস করছে যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন, মোবিলিটি জিজ্ঞেস করছে আর কি। এখন তো সেই ইউনিভার্সিটির নাম বলতে পারে না। তারপর জিজ্ঞেস করছে আচ্ছা ইউনিভার্সিটির নাম বাদ দেন, আপনি কোন দেশে যেতে যাচ্ছেন সেটা বলেন। সে সেটাও বলতে পারে না কোন দেশে যাচ্ছে। তো এটা এটা মানে ফিক্স করে নেবেন, এগুলা জেনে রাখবেন যে আপনি কোন দেশে যেতে যাচ্ছেন। যাই হোক, তো এটা হচ্ছে 120 CTS, 120 মানে হচ্ছে 2 বছরের একটা ডিগ্রি আপনাকে দিবে। এবং এটা কোন জায়গায়, এইমস টু প্রোভাইড এ নোভেল অ্যাপ্রোচ টু লিঙ্কিং লিঙ্গুইস্টিক্স টু কম্পিউটার সায়েন্স এন্ড ডাটা সায়েন্স। তাহলে ধরেন আপনি আপনার মোটিভেশন লেটার কি লিখবেন, আপনার মোটিভেশন লেটার কি নিয়ে হবে, তাদের এখানে যা লেখা আছে সেটাই হচ্ছে আপনার মোটিভেশন। মানে তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ডাটা সায়েন্সের সাথে লিঙ্গুইস্টিক্সে একটা মিলবন্ধন দিতে যাচ্ছে, রাইট? এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরাও আমাদের জীবনের উদ্দেশ্য এটাকেই বানিয়ে ফেলবো। যে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরাও কম্পিউটার সায়েন্সের সাথে ডাটা সায়েন্সের সাথে লিঙ্গুইস্টিক্স আমরা এড করবো। এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, মানে তাদের উদ্দেশ্যকে আমাদের উদ্দেশ্য বানিয়ে ফেলবো। এবং তারপর হচ্ছে আমাদের ক্রাফটিং করবো আর কি। কিন্তু যদি আপনি এইভাবে কাজ করেন যে তাদের একটা জিনিস দরকার নাই, ধরেন তারা এখানে কম্পিউটার সায়েন্স এন্ড ডাটা সায়েন্স নিয়ে কাজ করে, আর আপনি কাজ করেন হচ্ছে ফরেস্ট্রি নিয়ে, এবং ফরেস্ট্রির অনেক ডিপ বিষয় নিয়ে আপনি গবেষণা করছেন, খুব ভালো মানের রিসার্চ, Q1 জার্নালে হয়তো আপনার 10-12টা পাবলিকেশনস আছে, ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়তো 15-16 পার করে গেছে। কিন্তু আহ, এই প্রোগ্রাম রিলেটেড আপনার কিছুই না, মানে আপনার ওই এক্সপিরিয়েন্স গুলো নাই, আপনাকে নিবেই না।
আপনি যত বড়ই রিসার্চার হন না কেন, আপনি প্রফেসর হলেও আপনাকে নিবে না। তো তারা কাকে নিবে? তারা কাকে নিবে? সেই মানুষকে যাকে মানে সেই মানুষকে নিবে যে মানুষের এইম তাদের সাথে মিলে যায়, তাদের সাথে ম্যাচ করে সেই মানুষগুলোকে তারা সিলেক্ট করবে। তো তাদের এইম কি? তাদের এইম হচ্ছে এটা, আমারও এইম এই জিনিসটাই হওয়া দরকার। তো আমাদের পুরো মোটিভেশন লেটারকে আমি এমন ভাবে ক্রাফটিং করব, এমন ভাবে সাজাবো, যাতে আমার মোটিভেশনটা ওই জায়গার মধ্যে রিফ্লেক্ট হয়। তো এটা হচ্ছে আমরা প্রথমে একটু চেক করে নিলাম। চেক করার পর আমরা উপরে যাব। উপরে যাওয়ার পর হচ্ছে এখানে অ্যাডমিশনস আছে, এখানে প্রোগ্রামের অনেকগুলো ডেসক্রিপশন আছে, এগুলো পড়বেন। আর এখানে হচ্ছে আমরা প্রথমে চেক করে নেব যে কখন আমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা আমরা নোট করে আমাদের এক্সেল একটা শিট তৈরি করব, সেই শিটের মধ্যে আমরা লিখে রাখবো। তো এখানে টাইমলাইন দেয়া আছে, কল ফর অ্যাপ্লিক্যান্টস, এই যে দেখেন এখানে দুই ধরনের টাইমলাইন দেয়া আছে। একটা হচ্ছে ইএমজিএম নন স্কলারশিপ হোল্ডার্স, যারা স্কলারশিপ মানে দরকার নাই যাদের, এটা হচ্ছে তাদের জন্য। অনেকেই সেলফ ফান্ডে এরাজমাস প্রোগ্রামে যান, আহ, সেক্ষেত্রে টাকা পয়সা অনেক বেশি খরচ হয়। তো প্রশ্ন হচ্ছে আসলে সেলফ ফান্ডে যাওয়াটা মানে ঠিক কিনা। বেশিরভাগ স্কলার যারা ইরাসমাস মরমন্ডিস প্রোগ্রামে গেছেন, তারা তাদের সবার মোটামুটি প্রায় একই মত যে না যাওয়াটা বেটার, মানে আপনি সেলফ ফান্ডে না যাওয়া বেটার। কারণ যদি আপনি নিজের টাকায় সেখানে পড়তে যান, একটু টাকা পয়সা বেশি খরচ হবে, তারপর ভিসা জটিলতা তো আছেই তার উপর। সো এটা না যাওয়া বেটার। যাই হোক, আমাদের আগে হচ্ছে এটা ইরাসমাস স্কলারশিপ। তো 2025 থেকে 27-এর যে প্রোগ্রামটা, এটা অফ হয়ে গেছে আপাতত, অফ হওয়ার কথা। তো তারা অ্যাপ্লিকেশন শুরু করছে হচ্ছে 17 এপ্রিল 2025-এর, এবং শেষ করছে হচ্ছে 11 মে। সো এটা একটু ডিফারেন্ট, এই প্রোগ্রামটা একটু ডিফারেন্ট। অন্যান্য প্রোগ্রামগুলো হচ্ছে অক্টোবরের দিকে শুরু করে, তো তারা অ্যাপ্লিকেশন নেয়াই শুরু করছে হচ্ছে 17 এপ্রিল থেকে, এবং শেষ করছে হচ্ছে 11 মে পর্যন্ত। তো এই যে এই বিষয়গুলো, এবং ইন্টারভিউ নিচ্ছে হচ্ছে এই ডেডলাইনে। তো আপনি কি করবেন? আপনার একটা চার্ট তৈরি করে নেবেন, আপনি একটা চার্ট তৈরি করে তারপর হচ্ছে সেখানে নোট করে রাখবেন যে আপনি যে প্রোগ্রামে যেতে যাচ্ছেন সেই প্রোগ্রাম কখন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং কখন তার ডেডলাইন। সো ডেডলাইন আগে থেকে জানা থাকলে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা ইজি হয়। কারণ হচ্ছে আপনি একবারে যদি ডেডলাইনের মাথায় গিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, তখন চান্স হওয়ার সম্ভাবনা কমে যায়। এবং এক্ষেত্রে একটা বলে রাখি, অনেকগুলো প্রোগ্রাম কিন্তু আগে থেকে স্টুডেন্টদেরকে স্ক্রিনিং করে রাখে। সো সেক্ষেত্রে কিছুটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস হয়, সব ক্ষেত্রে হয় না আর কি। তো আগে থেকে অ্যাপ্লাই করে রাখা বেটার, মানে যখন অ্যাপ্লিকেশন শুরু করবে তখন অ্যাপ্লাই করে রাখা বেটার আপনার জন্য। আচ্ছা, তো অ্যাপ্লিকেশন আমরা দেখলাম যে কখন আমাকে অ্যাপ্লাই করতে হবে, তারপর দেখো কিভাবে অ্যাপ্লাই করব। তো অনেক ক্ষেত্রে হচ্ছে তাদের সেন্ট্রালাইজড স্কলারশিপের কিছু ওয়েবসাইট থাকে। আচ্ছা, এখানে আমরা ডকুমেন্টগুলো চেক করে নিই। এই যে এই বিষয়গুলো আমি একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের কি কি বিষয়ের উপর স্ক্রিনিং হবে। তো এখানে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ডিপ্লোমা আপনার প্রয়োজন হবে, মানে এখানে সার্টিফিকেট, ব্যাচেলর ডিগ্রি ডিপ্লোমা হচ্ছে ব্যাচেলর সার্টিফিকেট। ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডস উইথ, আমাদের ট্রান্সক্রিপ্ট এর সাথে মার্কশিটের একটা পিডিএফ তৈরি করতে হবে, এবং এগুলা মার্জ করে নিতে হবে। এবং সবচেয়ে বেটার হয় যদি আপনি ব্যাচেলর এবং ব্যাচেলর যে ট্রান্সক্রিপ্ট, বা আপনি যদি মাস্টার্স করে থাকেন মাস্টার্সের ট্রান্সক্রিপ্টগুলোকে নোটারাইজ করানোর জন্য। নোটারাইজ মানে হচ্ছে একজন নোটারিয়ান পাবলিকের কাছে যাবেন, ওনার কাছে গিয়ে জাস্ট বললেই হবে যে আমাকে নোটারাইজ করে দেন। তো ওনারা কি করবেন যে আপনার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো একটা ফটোকপির উপর একটা স্টাম্পিং করবেন। এটাকে নোটারাইজ বলা হয়, লিগালাইজেশন বলা হয়। তো এটা করে নেওয়া বেটার, অনেকগুলো প্রোগ্রামে এটা রিকোয়ারমেন্ট হিসেবে থাকে। তারপর একটা সিভি দিতে হবে, রেজুমে লেখা আছে, মানে রেজুমে বা সিভি দিতে হবে, যেখানে আপনার একাডেমিক এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে। মোটিভেশন লেটার এখানে চেক করবেন যে আপনার কত ওয়ার্ড ম্যাক্সিমাম, এবং এখানে দেখেন তারা উল্লেখ করছে যে ইনক্লুডিং ফিউচার ক্যারিয়ার প্রসপেক্টস এন্ড রিসার্চ ইন্টারেস্ট এন্ড প্রিফার্ড পাথ। সো সেই মোটিভেশন লেটার অবশ্যই তারা যে বিষয়গুলো বলছে সেই বিষয়গুলো উল্লেখ করবেন। তো মোটিভেশন লেটার প্রথমে লিখতে যাবেন না, আগে ওয়েবসাইটে চেক করবেন ওয়েবসাইটে কি লেখা আছে, তারপর হচ্ছে ক্রাফটিং করবেন। তারপর হচ্ছে সার্টিফিকেট অফ ইংলিশ প্রফিসিয়েন্সি লেভেল, এটা হচ্ছে আপনার আইএলটিএস এর যেটা। প্রুফ অফ কারেন্ট রেসিডেন্স, এটা কি আবার? এটা এটা কোন লেটার? আপনি যে ওয়ার্ডে বসবাস করেন বা যে উপজেলায় বসবাস করেন, সেখান থেকে উপজেলা পরিষদ বা আপনার যে ওয়ার্ডের কাউন্সিলর আছেন, সেখানে গিয়ে যদি আপনি বলেন যে আপনাকে একটা ইংরেজিতে একটা সনদ দেওয়ার জন্য, নাগরিক সনদ, তো তারা ইংরেজিতে নাগরিক সনদ দিয়ে দিবে। যদি তারা ইংরেজিতে নাগরিক সনদ না দিয়ে থাকে, আপনি নিজে টাইপ করে নিয়ে তাদের বললেই হবে, তাদের পেড থেকে প্রিন্ট করে দিবে আপনাকে। সো এটা আপনি পাবেন হচ্ছে উপজেলা পরিষদ বা ওয়ার্ড, মানে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে জায়গাটা আছে ওইখান থেকে আর কি। এবং লেটার, মোটিভেশন লেটার, সরি রেকমেন্ডেশন লেটার থাকে হচ্ছে দুইটা। তো আপনার দুজন প্রফেসরকে আপনি আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন, রাইট? তো অ্যাপ্লিকেশন করতে হবে কোন জায়গায়? আমরা দেখি অ্যাপ্লিকেশন একটা ফর্ম সম্ভবত ওপেন নাই। এই যে না, ওপেন আছে, এই যে অ্যাপ্লিকেশন আমরা এখানে সাবমিট করব। তো এখানে ক্লিক করে নিলাম, তো দেখি কোন ওয়েবসাইটে আমাদের নিয়ে যায়।
সম্ভবত এটা গুগল ফর্মে নিবে। সরি, এটা তো নিচ্ছে না। যাই হোক, তো এরকম একটা গুগল ফর্মে নিবে, সেখানে গুগল ফর্মে আপনাকে সবগুলো ডকুমেন্টস আপলোড করতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপ্লিক্যান্টসদের নিজেদেরই হচ্ছে মোটিভেশন রেকমেন্ডেশন লেটার আপলোড করতে হয়, যেমন এই প্রোগ্রামে আপলোড করতে হবে আপনাকে নিজেকেই। আর অনেকগুলো প্রোগ্রামে হচ্ছে আপনার প্রফেসরকে, আপনার টিচারকে কিন্তু এই লেটারগুলো আপলোড করতে হয়। তো সেই কারণে এমন প্রফেসরকে আপনি অ্যাপ্রোচ করবেন যে প্রফেসর আপনার জন্য মোটিভেশন লেটারটা লিখবেন বা আপনার জন্য হচ্ছে রেকমেন্ডেশন করতে পারবেন। রেকমেন্ড করার মতো টিচার, মানে ওনার ওনার কাছে টাইম থাকতে হবে যে উনি আপনার জন্য ইমেলটা দিতে পারবেন আর কি, এরকম। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা রেকমেন্ডেশন লেটার এমন প্রফেসরের কাছ থেকে নিয়ে আসি যে প্রফেসর অনেক বিজি, উনি হয়তো সময় দিতে পারেন না এবং এই কারণে অনেক সময় ডেডলাইন চলে যায়। তো সেক্ষেত্রে আপনি আগে থেকে প্রফেসরের সাথে যোগাযোগ করে নেবেন যে আপনি সামনে কয়েকটা প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন এবং সেক্ষেত্রে ওনাকে রেকমেন্ড করতে হবে। সো এগুলো আগে থেকে ফিক্স করে নেবেন। তো এটা হচ্ছে আমরা একটা প্রোগ্রাম দেখলাম। আরেকটা প্রোগ্রামে আমরা একটু যাই। আমার প্রোগ্রামটা একটু আপনাদের দেখাই। আমার প্রোগ্রাম কিন্তু এগুলো থেকে অনেক ভিন্ন। দেখি এখানে আছে কিনা। এখানে থাকার কথা না, একটু দেখি। এটা হচ্ছে আমার প্রোগ্রাম নাম হচ্ছে MS2। এই যে আমার প্রোগ্রাম চলে আসছে। সো এটা হচ্ছে আমার মাস্টার্স প্রোগ্রাম। তো এখানে আমরা যেটা অ্যাপ্লাই, প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে মানে এই প্রোগ্রামটা কি নিয়ে, এটা কাকে নিয়ে প্রোগ্রামটা। তো মেকানিক্স অফ সাস্টেনেবল ম্যাটেরিয়ালস এন্ড স্ট্রাকচারস। তো এখানে তারা বিস্তারিত আলোচনা করছে যে তারা এটা কি নিয়ে তারা কাজ করছে। এখানে মেটেরিয়াল স্ট্রাকচারস, সিমুলেশন টিমুলেশন এগুলো নিয়ে কাজ করবে আর কি। তো এখানে হচ্ছে তারা তিনটা মাস্টার্স ডিগ্রি প্রদান করবে এবং তিনটা দেশ তিনটা মাস্টার্স ডিগ্রি প্রদান করবে এবং 120 সিটি আছে। এখানে ল্যাঙ্গুয়েজটা চেক করবেন। এই ক্ষেত্রে অনেকে ল্যাঙ্গুয়েজ চেক না করে হচ্ছে অ্যাপ্লাই করে ফেলেন। অনেকগুলো প্রোগ্রামে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হয়, অনেকগুলো প্রোগ্রামে জার্মান ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হয়। সো সেগুলো আগে থেকে একটু জেনে নেবেন। এখানে ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন যেটা, সেটাও চেক করে নিলেন। রাইট। তো মোটামুটি আমরা রেডি। এখন আমরা দেখি যে অ্যাপ্লাই ক্ষেত্রে ক্রাইটেরিয়া গুলা কি কি, আমার এডমিশন রিকোয়ারমেন্ট গুলা কি কি। আচ্ছা, এডমিশন রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আহ, প্রথমত দেখেন এখানে লেখা আছে যে তারা জার্মান গ্রেড চাচ্ছে। মানে এখানে আমাদের যে গ্রেডটা থাকবে সেটাকে জার্মান গ্রেড নিতে হবে, যেহেতু প্রথম ইউনিভার্সিটি আমার জার্মানি। তারা এখানে জার্মান গ্রেডে তারা নিতে চাচ্ছে। সো এখন জার্মান গ্রেড আমরা কিভাবে আহ, বের করব। ধরেন আমি এখানে একটা ওয়েবসাইটে প্রবেশ করি, এটা হচ্ছে TUM। আমি আপনাদের চ্যাট বক্স এটা দিয়ে দিই। এভরিওয়ান ইন মিটিং। আচ্ছা, তো আমরা এই ওয়েবসাইটে একটু প্রবেশ করলাম। ওয়েবসাইটের মধ্যে প্রথমে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি ম্যাক্সিমাম গ্রেড। আমাদের বাংলাদেশে বেশিরভাগ ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম গ্রেড হচ্ছে 4। মিনিমাম পাসিং গ্রেড মানে হচ্ছে একবারে শেষ যে সিজিপিএ, যেটা না থাকলে আপনি পাস করবেন না, সেটা হচ্ছে 2। আর বর্তমানে ধরেন আপনার সিজিপিএ হচ্ছে 3 পয়েন্ট সামথিং, হয়তো 48। তো এটা আমরা সার্চ দিলাম, তারপর হচ্ছে কনভার্ট। তো এখানে আমার জার্মান গ্রেড আসলে হচ্ছে 1.7। তো জার্মান গ্রেডের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে উল্টাটা, মানে যেটা কম সেটা ভালো আর কি। সো আমার জার্মান গ্রেড হচ্ছে 1.7, তার মানে আমি অ্যাপ্লাই করতে পারবো। এটা আমি রিকোয়ারমেন্ট প্রথমে চেক করে নিলাম। আচ্ছা, এখন যেটা চেক করব সেটা হচ্ছে আমার, সরি এখানে তো নাই, এখানে কিছু বিষয় তারা মনে হয় বাদ দিয়ে দিছে, 1 মিনিট। টিউশন ফিস, কারেন্ট শিডিউল, আচ্ছা এখানে একটা অংশ হয়তো তারা বাদ দিয়ে দিছে ইউনিভার্সিটি মানে ওয়েবসাইট থেকে। সেই বিষয়টা হচ্ছে যে তাদের রিকোয়ারমেন্ট গুলা কি কি, সেই রিকোয়ারমেন্ট গুলো আমি খুঁজে পাচ্ছি না। এখানে ছিল আর কি একটা জায়গার মধ্যে। যাই হোক, তো আমার যে প্রোগ্রামটা, আমার প্রোগ্রামের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আমাকে একটা ইন্টারভিউ দিতে হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এবং সেই ইন্টারভিউর মধ্যে প্রায় 70% মার্কিং ছিল। 70%, চিন্তা করেন আপনি যে 100%-এর মধ্যে 70% হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর উপর। সো 70% বা এরকম, দেখি, সরি 50%, আমি সরি আমি ভুল বলছি। 50% মার্কিং হচ্ছে আমার ইন্টারভিউর উপর। এটা হচ্ছে আমার সিলেকশন প্রসিডিউর ছিল। তো প্রথমত আমাকে ইন্টারভিউ একটা দিতে হবে, সেই ইন্টারভিউর মধ্যে 50 পয়েন্টস, এবং একাডেমিক যে গ্রেড আছে সেই গ্রেডের উপর, আম সরি, 25 পয়েন্ট। রেফারেন্স লেটারের উপর 15 পয়েন্ট, মোটিভেশন লেটারের উপর 15 পয়েন্ট। সো এই হচ্ছে আমাদের টোটাল পয়েন্টিং সিস্টেম আর কি।
তো এই প্রোগ্রামটা অন্যান্য এরাসমাস প্রোগ্রাম থেকে একটু ডিফারেন্ট এই কারণে, কারণ তারা ইন্টারভিউতে একটু বেশি মার্কিং প্রদান করছে। জেনারেলি এরকম হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারভিউটা পরে নিয়ে থাকে, আমার প্রোগ্রাম হচ্ছে ইন্টারভিউটা আগে নিছে। সো যদিও তারা এখানে বলছে তারা ইন্টারভিউ আগে নিছে, তারা আসলে ইন্টারভিউ আগে নেয় নাই। তারা প্রথমে যে কাজটা করছে সেটা হচ্ছে রিটেন টেস্ট নিছে। তো রিটেন টেস্টটা কিরকম, প্রথমে আপনাকে একটা লিংক দিবে, সেই লিংকে আপনাকে প্রবেশ করে সেখানে হচ্ছে আপনাকে এক্সাম দেওয়া লাগবে, একটা রিটেন এক্সাম, এমসিকিউ টাইপ এক্সাম হয়। এবং সেই এক্সামটা আসলে কি নিয়ে হয়, মানে কি জিজ্ঞেস করে, সেখানে জিজ্ঞেস করবে হচ্ছে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন সেই প্রোগ্রাম রিলেটেড প্রশ্নগুলো আর কি, মানে কোর যে বিষয়গুলো। ধরেন আপনি যদি মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে আপনাকে মেডিকেল সায়েন্স থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। আপনি যদি পাবলিক হেলথে অ্যাপ্লাই করেন তাহলে পাবলিক হেলথের রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করবে। আপনি যে ব্যাকগ্রাউন্ডে আর কি, ওই ব্যাকগ্রাউন্ডে আপনাকে রিটেন টেস্ট দিবে। সেই রিটেন টেস্ট নেওয়ার পরে একটা ইন্টারভিউ নেয়। এবং মনে রাখবেন যে এটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা স্কলারশিপ প্রোগ্রামে তার ইন্টারভিউটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে, প্রত্যেকটা। এবং ইন্টারভিউ বোর্ডে যদি আপনি কনভিন্স করতে পারেন, যারা ইন্টারভিউ আপনার নিচ্ছে, আপনার যদি তাদের কনভিন্স করতে পারেন যে না, আমি এই প্রোগ্রামে যাওয়ার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েটলি স্কিলড, আমার ওই স্কিলটা আছে, আমি কথা বলতে পারি, আমার লিডারশিপ স্কিলটা আছে, তখন কিন্তু আপনাকে নেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। কিন্তু ধরেন আপনি এমন একজন মানুষ যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে নার্ভাস হয়ে অবস্থা খারাপ, কথা বলতে পারছেন না, বা আপনি প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর বলতে পারছেন না, আপনি যতই মেধাবী হন না কেন, আপনি যদি পারফর্ম করতে না পারেন ইন্টারভিউতে, আপনার কাজে আসবে না। রাইট? সো ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। এবং ইন্টারভিউর ক্ষেত্রে আপনি আগে থেকে মনে রাখবেন যে যে টপিকে আপনি অ্যাপ্লাই, মানে যে এই প্রোগ্রামটা যে টপিক নিয়ে, সেই টপিকে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের প্রোগ্রামের অ্যাপ্লিকেশনের যে বিষয়টা। এখন জার্মানিতে এই প্রোগ্রামের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট ছিল। তো জার্মানির ক্ষেত্রে আপনি যখন প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, স্কলারশিপের সাথে আরেকটা ওয়েবসাইটে অ্যাপ্লাই করা লাগে আলাদাভাবে। তো সেটা আমি একটু পরে যাচ্ছি। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায় যে যেমন পর্তুগালের বিভিন্ন ইউনিভার্সিটি বা হচ্ছে ফ্রান্সের ইউনিভার্সিটি, সেগুলোর ক্ষেত্রে তারা সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন নেয়। মানে আপনি এখানে ইরাসমাস মডিউলস প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, সেখানে সরাসরি তারা কিন্তু এখান থেকে নিয়ে নিবে স্টুডেন্ট। কিন্তু এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে যেমন এই এমএস2 প্রোগ্রাম, এটার ক্ষেত্রে স্কলারশিপটার অ্যাপ্লিকেশন প্রসিডিউর একটু ডিফারেন্ট। এই জন্য প্রথমে আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে ইউনিঅ্যাসিস্টের ওয়েবসাইটে, মানে আমাকে ইউনিঅ্যাসিস্ট থেকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি প্রথমে যাব হচ্ছে ইউনিঅ্যাসিস্টে, ইউনিঅ্যাসিস্ট। তো আমি সেখানে ইউনিঅ্যাসিস্টে প্রবেশ করলাম। এখানে আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, ধরেন আপনি যে প্রোগ্রামে যেতে যাচ্ছেন সেই প্রোগ্রামটা দিতে পারেন। আমাদের ইরাসমাস প্রোগ্রামগুলো উইন্টার সেমিস্টারে হয়, তো আমরা এখানে উইন্টার সেমিস্টার সিলেক্ট করে নিব। তো এখানে বেশিরভাগ প্রোগ্রাম ক্লোজ থাকবে যেহেতু সময়টা চলে গেছে আমাদের। ধরেন আমরা ইউনিভার্সিটির নামটা একটু দিয়ে দিলাম, আমাদের প্রথম ইউনিভার্সিটি যেটা, সেটা হচ্ছে টেকনিশে। আচ্ছা, শুধু ডটমুন্ড লিখে নেই, ডটমুন্ড লিখলে ইজি হবে। এই যে আমার ইউনিভার্সিটির নাম চলে আসছে, আর এটা নোট রাইনে। এবং এখানে আমরা একটু সার্চ করে নিলাম। তো সার্চ করার পর এখানে অনেকগুলো প্রোগ্রাম আসছে। তো এখান থেকে আপনার যে প্রোগ্রামটি, যে প্রোগ্রাম অ্যাপ্লাই করছেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তো নর্মালি ইরাসমাস প্রোগ্রামে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি থাকে না জেনারেলি। কিন্তু এই ধরনের প্রোগ্রাম যেগুলোতে হচ্ছে আপনাকে প্যারালালি অ্যাপ্লাই করা লাগে, মানে একই সাথে ইরাসমাসে অ্যাপ্লাই করতে হবে আবার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে এডিশনাল $75, €75 অ্যাড করতে হয়। মানে এখানে আপনাকে পে করা লাগবে আর কি, €75 পে করে তারপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে যদি আপনি এটাতে অ্যাপ্লাই না করেন। এবং এই স্কলারশিপ, এই যে ফিটা €75, সেটা কিন্তু কনসোর্টিয়াম আপনাকে দিবে না, এটা আপনার নিজের টাকা, নিজের পয়সা খরচ করতে হবে আর কি। তো এই গেল হচ্ছে আমাদের ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের যে বিষয়টা। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আপনার করা শেষ, আপনি হয়তো স্কলারশিপের রেজাল্টটা পেয়ে যাবেন হচ্ছে মার্চ এপ্রিলের দিকে। তারপর ভিসা, মানে ভিসা পাওয়ার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করবেন। তারপর তো বাকি প্রসেস একবারে ইজি হয়ে যাবে আপনার জন্য। সো আমি চ্যাট বক্সে দেখতেছি অনেকগুলা কোয়েশ্চেন আসছে, সবগুলো কোয়েশ্চেন আসলে পড়া সম্ভব না। আমি চেষ্টা করবো যে এখান থেকে কয়েকটা প্রশ্ন আনসার করার জন্য, একটু দেখি আমরা একটা করে প্রশ্ন। উম, আচ্ছা, একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যে এখানে সাবাস, সরি, ফাঁকিবাজ গবেষক যে ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম যেটা আছে, এই প্ল্যাটফর্মে কিন্তু আমি আগে থেকে যুক্ত ছিলাম, জানতাম না আসলে। কোরা নামে একটা ওয়েবসাইট আছে, QWORA, কোরা। তো সেখানে দেখলাম যে আমি এডেড এই ওয়েবসাইটে। আচ্ছা, তো এখানে দেখি আমাদের, ক্যান ইউ প্লিজ টক অ্যাবাউট ইংলিশ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস। মানে ইংলিশ ব্যাকগ্রাউন্ড বলতে আমি ধরে নিচ্ছি যে আপনি ইংরেজি লিটারেচার
সো যদি লিটারেচার ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন, তো আপনি সার্চ করবেন যে যে প্রোগ্রামগুলোতে হচ্ছে সোশ্যাল সায়েন্স রিলেটেড যেগুলো থাকে বা লিটারেচার থাকে, ওগুলোতে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই সেগুলোতে আপনার মানে স্কলারশিপ ফান্ডিং অপরচুনিটি আছে। আমি লিঙ্গুইস্টিক্স নিয়ে অলরেডি আলোচনা করেছি, তো সেক্ষেত্রে আপনি যে টপিকে মানে ইংরেজিতে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে যদি লিঙ্গুইস্টিক্সে কোনো কোর্স থাকে, আপনি লিঙ্গুইস্টিক্স এন্ড ডাটা সায়েন্স অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্স প্রোগ্রাম শেষ হওয়ার পরে কি দেশে ফিরে আসা লাগবেই নাকি ওখানে পার্মানেন্ট থাকা যাবে? পরে জব, এটা আসলে নির্ভর করে হচ্ছে আপনার জবের উপর। মানে জব ভিসা এবং স্টাডি ভিসা কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে 2 বছর আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারপর হচ্ছে জবে ট্রানজিশন করতে হয়, জব ভিসা ট্রানজিশন করতে হয়। সো জব ভিসা এবং স্টুডেন্ট ভিসা আলাদা, এটা কানেক্টেড না। তবে এরাজমাস মুন্ডাস কোন স্কলার, বেশিরভাগ স্কলারের মানে জব হয়ে যায়, সো সেক্ষেত্রে আপনার ওই চিন্তাটা করা লাগবে না যে দেশে ফিরে আসা লাগবে কিনা। আইএলটিএস এর মেয়াদ, সেটা আনসার হয়ে গেছে। আইএলটিএস এর ভ্যালিডিটি 2 ইয়ার হলেও কিছু কিছু প্রোগ্রামে হচ্ছে 3 ইয়ার ভ্যালিডিটি দ্বারা অ্যাপ্লাই করা যায়। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ভ্যালিডিটি চলে গেছে হয়তো আইএলটিএস এর, তারপর হচ্ছে যদি সেটা 3 বছরের পুরাতন না হয়ে থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বিজনেস ব্যাকগ্রাউন্ডের অনেক স্কোপ আছে। আমি বললাম না যে সোশ্যাল সায়েন্স, আমি তো প্রথমে আলোচনা করলাম যে ইঞ্জিনিয়ারিং মানে সায়েন্স থেকে শুরু করে আর্টস থেকে শুরু করে বিজনেস, মানে যেই প্রোগ্রাম থাকুক না কেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে খুঁজে নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে রেকর্ডেড হাউ মেনি প্রোগ্রামস, এটা আসলে কনফিডেন্সিয়াল, কতগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। জেনারেলি সেটা সম্ভবত 4টা প্রোগ্রাম ছিল সম্ভবত লাস্ট ইয়ারে, তবে অনেকে এর চেয়ে বেশি প্রোগ্রামে অ্যাপ্লাই করে, আহ, করা যায় অনেক ক্ষেত্রে। র্যাঙ্কিং ইন্স্যুরেন্স ব্যাংকিং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের জন্য রিলেটেড কোনো, হ্যাঁ, আমি সাবজেক্ট অনেক, আমি এখানে সাবজেক্ট রিলেটেড কোনো কোশ্চেন আনসার করবো না, কারণ অনেকগুলো সাবজেক্ট এখানে আছে। 214টা প্রোগ্রামের মধ্যে প্রায় সবগুলা সাবজেক্টই এখানে ইনক্লুডেড আছে। তবে যারা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ যেতে যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে কিছুটা স্কোপ এখানে কম, বাকি সবার জন্যই আম, আছে। তারপর সিজিপিএ একটা বিষয় ম্যাটার করে। সিজিপিএ তো প্রথমে বললাম যে কিছু কিছু প্রোগ্রামে হচ্ছে 34% মার্ক ক্যারি করে হচ্ছে সিজিপিএ এর ক্ষেত্রে। তো সিজিপিএ আসলে ম্যাটার করে, তবে ধরেন আপনার সিজিপিএ নাই, আপনি কি করবেন? আপনি তো আবার ইউনিভার্সিটি ফিরে গিয়ে তারপর সিজিপিএ তৈরি মানে ক্রাফট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার যে কাজটা, আপনার কাজ হচ্ছে কি যে আপনি রেলেভেন্ট যে পেপারগুলো আছে সেগুলো পাবলিশ করেন, অথবা জব এক্সপিরিয়েন্স নিয়ে আসেন, যে কোনো একটা নিয়ে আসলে হবে ইনশাল্লাহ। এবং সেটা রেলেভেন্ট হতে হবে, মানে যে কোনো কাজ করলে হবে না আপনাকে। ইন্টারভিউ কত মিনিট আসলে কি কোশ্চেন করছিল ইন্টারভিউ? টিপিক্যাল যে ইন্টারভিউ বোর্ডের কোশ্চেন গুলা, সেটা তো প্রথমত আপনাকে গ্রিটিংস দিবে, আপনাকে কমফোর্ট ফিল করানোর চেষ্টা করবে, এটা হচ্ছে প্রথম বিষয়। তারপর হচ্ছে আপনাকে ডিরেক্টলি টেকনিক্যাল কোশ্চেন অনেক সময় নিয়ে যায়, বা অনেক ক্ষেত্রে হচ্ছে আপনি কেন যেতে চাচ্ছেন, মোটিভেশন লেটারে যে বিষয়গুলো আপনি লিখছেন সেগুলো আবার আপনাকে জিজ্ঞেস করে। একই সাথে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা লাগবে একটি প্রোগ্রামের ক্ষেত্রে, কিভাবে সেটা বোঝা যাবে? এটা প্রোগ্রামের ক্ষেত্রে, যে বিশেষ করে জার্মানির ক্ষেত্রে হচ্ছে একই সাথে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা লাগে, আবার এরাসমাসে অ্যাপ্লাই করা লাগে। এটা তবে এটা ওয়েবসাইটে উল্লেখ করা থাকবে, এবং যদি উল্লেখ করা না থাকে, যখন আপনি অ্যাপ্লাই করে ফেলবেন, তখন আপনার কাছে মেইল আসবে যে আপনাকে আবার মানে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা লাগবে। তবে অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় না, আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয়েছে। হ্যাঁ, ইউনিভার্সিটি হচ্ছে শুধুমাত্র জার্মানির জন্য, অন্যান্য দেশে করা যায় না। কোন সেমিস্টারের, যাদের টাইম কোন সেমিস্টার ইয়ার থেকে জন্য ট্রাই, আচ্ছা, এটা হচ্ছে এই মুহূর্তেই, মানে এটা কোনো সেমিস্টার নাই, exact কোনো সেমিস্টার নাই, এই মুহূর্তে আপনার করা উচিত। মানে প্রশ্নটা ছিল এরকম যে আমার কোন সেমিস্টার থেকে স্কলারশিপের জন্য, মাস্টার্সের জন্য টাইম মানে করা উচিত। আমার প্ল্যানিং আমি যখন ইউনিভার্সিটি যেদিন ভর্তি হই, সেদিন আমার প্ল্যান ছিল যে আমি দেশের বাইরে যাব। তো এটা আসলে ফার্স্ট ইয়ার থেকেই করতে পারেন, এটা সমস্যা না। 3টা ডিগ্রি দেওয়া হলে থিসিসে কি 3টা লিখতে হবে কিনা? না, থিসিস একটা, থিসিস ডিগ্রি 3টা। ফিজিক্স অনার্স শেষ করেছি, ফিজিক্স সাবজেক্ট রিলেটেড আমি আনসার করবো না, যেহেতু বলছি অনেকগুলো স্কোপ এখানে আছে। রিসার্চ ব্যাকগ্রাউন্ড একটা কোয়েশন ইম্পর্টেন্ট, যে আমার আসলে অনেকেই বলেন যে আমার তো রিসার্চ পেপার নাই, তাহলে আমার আসলে মানে চান্স পাবো কিনা, এটা হচ্ছে কোয়েশন। তো অনেকেই আছে একবারে ফ্রেশার, তার কোনো পেপার নাই, কোনো কিছুই নাই, ইভেন 7th সেমিস্টার 7 নম্বর সেমিস্টার থেকে ইউনিভার্সিটি থেকে চান্স পাইছে। সো এরকম স্টুডেন্ট আমার ক্যাম্পাসে ছিল, যে যাদের কোনো পেপার নাই, কোনো পাবলিকেশন, কোনো কিছুই নাই, কিন্তু সিজিপিএ কিন্তু অনেক, মানে সিজিপিএ হচ্ছে 3.9 এর উপর এরকম ছিল আর কি।
তবে স্কলারশিপ যদি ভালো নাও থাকে সমস্যা নাই, আমরা পাবলিকেশন করে এগুলা কম্পেনসেট করতে পারি। সো সেক্ষেত্রে কোনোভাবেই ডিসহার্ডেন্ট হবেন না, ডিমোটিভেটেড হবেন না। আম, তারপর ফিলোসফি থেকে যাদের মাস্টার্স যারা কমপ্লিট করছেন, যদি সেকেন্ড মাস্টার্সে যেতে চান সেক্ষেত্রে জেনারেলি কোনো সমস্যা হয় না। তবে জার্মানির ক্ষেত্রে আপনাকে বলবে যে আপনি আগের মাস্টার্সটা কমপ্লিট করে তারপর আসেন। সেটা জার্মানির ক্ষেত্রে হয়। বিশেষ করে আমার সিনিয়র একজন ফেস করছেন সেটা, তো সেজন্য আগের মাস্টার্সটা কমপ্লিট করে নেওয়াটাই বেটার। যদি কমপ্লিট না করেন, যদি করা সম্ভব না হয়, ইনক্লুড না করাটা বেটার। এরাসমাসের জন্য পেপার ম্যাটার করে আনসার করলাম। হাইয়েস্ট কতবার অ্যাপ্লাই, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আস্ক ফর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায় কিনা। অনেক ক্ষেত্রে এমওয়াই অ্যাকসেপ্ট করে যদি ওয়েবসাইটে উল্লেখ করা থাকে। কিন্তু যদি এখানে লেখা থাকে যে প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ টেস্ট, টেস্ট যদি লেখা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। অনেক ক্ষেত্রে এমওয়াই অ্যাপ্লাই করা যায়, এবং অনেক অনেক ক্ষেত্রে আইএলটিএস প্রয়োজন হয় না। সো এটা একটা অ্যাডভান্টেজ। স্টাডি গ্যাপ ম্যাটার করে না। স্টাডি গ্যাপ হচ্ছে, অনেকের স্টাডি গ্যাপ প্রায় 3-4 বছর স্টাডি গ্যাপ দিয়ে অ্যাপ্লাই করেন। ইভেন আপনারা জানেন কিনা, একজন আমাদের আমাদের যে ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের যে সাবেক যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওনার নাম ডক্টর আশিকুর রহমান, বাংলাদেশ থেকে উনি। সো উনি একটা কথা বলছিলেন যে আমাদের আম, মানে ইরাসমাস প্রোগ্রামে একজন ডক্টরেট, সম্ভবত ইউএন এ কাজ করেন। তো উনি একবার জিজ্ঞেস করছেন যে আহ, মানে উনার উনার লাইফের শেষের দিকে আর কি, লাইফের শেষের দিকে ওনার মনে হলো যে আমার একটা পিএইচডি অর্জন করার প্রয়োজন, আমি এখানে অ্যাপ্লাই করবো। কারণ আশেপাশে সব ফ্রেন্ডদের উনার ডক্টরেট ছিল, তো শুধুমাত্র ডক্টরেট ডিগ্রিটা লাগানোর জন্য উনি চেষ্টা করলেন যে জীবনের শেষের দিকে পিএইচডি করা যায় কিনা, এবং উনি অ্যাপ্লাই করছেন, চান্স হয়ে গেছে। তো ইউরোপের ক্ষেত্রে এটা ম্যাটার করে না। চতুর্থ বর্ষে, ব্যাচেলর চতুর্থ বর্ষে থাকাকালীন মাস্টার্স অ্যাপ্লাই করা যাবে কিনা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আহ, এটা নির্ভর করেছে আপনার রেজাল্ট কখন পাবলিশ হবে সেটার উপর। আপনার অনেকগুলো প্রোগ্রামে বলে দেয় যে আপনার রেজাল্টটা অগাস্টের আগে পাবলিশ হওয়া লাগবে। মানে আপনি যদি ফোর্থ ইয়ারে থাকেন, আপনার রেজাল্টটা যদি অগাস্টের বা জুনের আগে যদি পাবলিশড হয়ে থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পাবলিশড হওয়া বলতে কি, মানে আপনার সার্টিফিকেট আপনার হাতে থাকতে হবে আর কি। সো এটা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ হয় না। তো এটা প্রোগ্রামে আপনি চেক করে নেবেন। পাবলিশড জার্নাল প্রোগ্রামের সাথে রেলেভেন্ট না হয়, হ্যাঁ অবশ্যই। আপনার যদি পাবলিশড পেপার থাকে আপনি সেটা সিভিতে অ্যাপ্লাই অবশ্যই সেটা অ্যাড করবেন, এটা সমস্যা না। ইসলাম প্র্যাকটিসের অপরচুনিটি, এই টেস্টগুলোতে আসলে জেনারেলি, মানে ইন জেনারেল প্র্যাকটিসিং এ কোনো সমস্যা হয় না। তবে সেক্ষেত্রে আপনি মস্ক পাবেন না, মসজিদ পাবেন না সেক্ষেত্রে। বিশেষ করে জার্মানিতে অনেক অনেক দূরে থাকে, তো সেক্ষেত্রে আসলে অনেক ডিফিকাল্ট ওই জায়গাগুলো। প্রফেশনাল সার্টিফিকেট অ্যাপ্লাই করা যায়, জি অবশ্যই। প্রফেশনাল নিজেই প্রফেশনাল অ্যাপ্লাই করছি। যে দেশ ফার্স্ট ডেস্টিনেশন হবে সেই দেশের রুলস, হ্যাঁ, যেই দেশে আপনি ফার্স্ট ডেস্টিনেশন হবে সেখানে রুলস ফলো করতে হবে। রিসার্চ পেপার অবশ্যই, মানে আপনার যে আপনার প্রোফাইল যত ভারী তত আপনার সুবিধা হবে। আপনি যদি রিসার্চ পেপার থাকে, আপনার জব থাকে, যত মানে বেশি গ্রাইন্ড করা যায় আর কি, তত ভালো আপনার জন্য। সিজিপিএ কমস, স্কলারশিপ রিসার্চ পেপার নাই, রিসার্চ পেপার তৈরি করেন, অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করতে তো এখানে কোনো টাকা খরচ হয় না, যা কিছু প্রোগ্রামে অ্যাপ্লাই খরচ করতে হয়। তো অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাইছি এখানে, যে অ্যাপ্লাই এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ম্যাটার করে কিনা। লাস্ট ইয়ার আমাদের প্রোগ্রামে আমি লাস্ট ইয়ার অ্যাপ্লাই করেছিলাম এরাসমাস প্রোগ্রামে। তো সেক্ষেত্রে ফুল স্কলারশিপটা পাই নাই। তো ওই প্রোগ্রামে স্পেসিফিক্যালি উল্লেখ করা ছিল যে যারা যাদের ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা একটু হায়ার, তারা কিন্তু চান্স পাবে। সো আমি আহ, আমাদের বাংলাদেশ থেকে একজন আপু চান্স পাইছেন, উনি বুয়েটের ছিলেন। সো মানে যারা, যে বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিং এর দিক দিয়ে হায়ার, সেক্ষেত্রে তাদের চান্স হওয়ার সম্ভাবনা একটু বেশি হয়। সো ইউনিভার্সিটি একটু ম্যাটার করে। তবে আমি অনেকে ছোট বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছেন, আমি কলেজ থেকে অ্যাপ্লাই করছি, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, যেটা অধিভুক্ত কলেজ। সো অনেক ক্ষেত্রে ম্যাটার করে, অনেক ক্ষেত্রে ম্যাটার করে না। যেমন আমার প্রোগ্রামে ম্যাটার করে নাই, আমার প্রোগ্রামে জিজ্ঞেস করে না আমি কোন জায়গা থেকে আসছি। সো এটা আসলে নির্ভর করে কোন প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করবেন। অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে বিশ্ববিদ্যালয় ম্যাটার করে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে অনেক স্টুডেন্ট কি করেন যে, বিশেষ করে লাস্ট প্রোগ্রামে যে প্রোগ্রামে চান্স পায় নাই, ওই প্রোগ্রামে একজন আপু চান্স পাইছিলেন যিনি বুয়েটের ছিলেন। তো উনি কি করছেন যে স্কলারশিপ এটাও অ্যাকসেপ্ট করছেন, ইরাসমাস অ্যাকসেপ্ট করে ফেলছেন, এবং ইরাসমাসের সাথে উনি আমেরিকার পিএইচডি মানে অফার অ্যাকসেপ্ট করছেন। তো সেক্ষেত্রে উনি পিএইচডি প্রোগ্রামে চলে গেছেন, এবং ওই ইরাসমাস প্রোগ্রামটা ওই জায়গায় মানে কাউকে দেওয়া হয় নাই আর কি।
সো এই কাজটা ভুলেও করবেন না, যে আপনি যদি কোনো দুইটা অফার থাকে আপনি একবার ছেড়ে দিবেন। এটা আপনার কাছে মনে হয় যে আমার প্রয়োজন নেই, ওটা ছেড়ে দিবেন, তো অন্য কেউ সেই বেনিফিটটা নিতে পারে। আচ্ছা, এখানে এমএল দিয়ে চাইল্ড অ্যাটাচমেন্ট প্রেডিকশন কাজ করেছি, যেটা কনফারেন্সে। এটা ভাইয়া আমি আপনাদের যে ক্যাটালগ দিয়েছি আপনাদের নিচে চেক করতে হবে। এমএল নিয়ে হচ্ছে অনেকগুলো মেশিন লার্নিং নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আছে, তবে আপনি যে প্রেডিকশন রিলেটেড কাজ করছেন এটা কোন জায়গায় আমার জানা নাই। আপনাকে চেক করতে হবে। এআই এমএল নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আছে, এটা বলতে পারি। জবে ল্যাঙ্গুয়েজ কেমন লাগে এটা ইম্পর্টেন্ট বিষয়। জার্মানিতে যদি আপনি জব করতে যান সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অনেক বেশি ম্যাটার করে। ইংরেজি রিলেটেড যে জবগুলা তো সেগুলো অনেক কম, তো অনেক ক্ষেত্রে জার্মান C1 লেভেল থাকতে হয়। C1 লেভেল কিন্তু অনেক হায়ার লেভেল ভালো জব ল্যান্ডিং করার জন্য। এবং যদি মানে ভালো মানে জব পেয়ে যাবেন, এটা সমস্যা হয় না। কিন্তু যদি আপনাকে প্রমোশন যদি প্রয়োজন হয়, আপনি যদি বড় একটা লেভেলে যেতে চান, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা আসলে অনেক বেশি ম্যাটার করে, কারণ সেক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টের সাথে ডিল করতে হয়, অনেকের সাথে ডিল করতে হয়, তো ল্যাঙ্গুয়েজ না থাকলে সমস্যা হয়। মোটিভেশন লেটার জায়গায় কিছু কোয়েশ্চন দেয়, আনসার লেখা লাগে। আম, হ্যাঁ, অনেকগুলো প্রোগ্রামে দেখা যায় যে কোয়েশ্চন দিয়ে থাকে, মানে মোটিভেশন লেটারের পরিবর্তে কোয়েশ্চন। সো সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি যে আপনি আগে থেকে মোটিভেশন লেটারটা লিখে রাখবেন, তারপর সেই লেটার থেকে ভেঙে ভেঙে তারপর কোয়েশ্চনগুলো আনসার করবেন। একজন ভাইয়া বলছেন উনি মাস্টার্স করতেছেন বর্তমানে লন্ডন থেকে। হ্যাঁ, আপনি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এটা সমস্যা না। তবে একটা বিষয় মনে রাখবেন যে ইরাসমাস প্রোগ্রামে যদি আপনি অলরেডি স্কলারশিপ পেয়ে থাকেন, মানে গত বছর স্কলারশিপ পেয়ে গেছেন, এই বছর আবার স্কলারশিপ অ্যাপ্লাই করছেন, এরকম হলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। কিন্তু অ্যাপ্লাই আপনি ইচ্ছা মতো করতে পারবেন, অ্যাপ্লাই কোনো সমস্যা নাই। সফটওয়্যার যদি আমার নলেজ থাকে ভ্যালুয়েট করে কিনা অবশ্যই সিভিতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে আমাদের, উম, কোনো জব এক্সপিরিয়েন্স নাই, কোনো ধরনের প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই, সেটা আসলে কোনো সমস্যা হবে কিনা? আনসার হচ্ছে না, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে অন্যান্য বিষয় আপনার ভালো থাকতে হবে, যেমন আপনার রেকমেন্ডেশন লেটার ভালো থাকতে হবে, আপনার সিজিপিএ ভালো থাকতে হবে, বা আপনার পেপার থাকলে অনেক ভালো, এই বিষয়গুলো আর কি। জবের অপরচুনিটি কেমন এটা নির্ভর করে। জেনারেলি এরাজমাস স্কলারদের আমি কখনোই দেখি নাই বেকার বসে থাকতে, এটা কখনোই হয় না। এরাজমাস স্কলারদের এমন ভাবে তৈরি করা হয় যে ওনারা বসে থাকেন না। আম, আরেকজন ভাই বলছেন যে আমি 1 টাকায় শিক্ষাতে অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ হিসেবে ভলান্টারি করতেছি, সেটা ভলান্টারি এক্সপিরিয়েন্সে যাবে, জব এক্সপিরিয়েন্সে না। আচ্ছা, জার্মানি ছাড়া অন্য কান্ট্রি থেকে ল্যাঙ্গুয়েজ লাগে? আহ, হ্যাঁ, প্রায় প্রত্যেকটা কান্ট্রি, যে কান্ট্রিগুলোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি না, সেগুলোতে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা লাগে আর কি। যেমন লুক্সেমবার্গ, যেটাতে অ্যাপ্লাই করে দিয়েছিলাম, সেক্ষেত্রে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা থাকলে প্রয়োজন আর কি। সো জার্মান ফ্রেঞ্চ, এই দুইটা ল্যাঙ্গুয়েজে একটা শিখে রাখলেই বেটার, জার্মান ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ। না থাকলে সমস্যা নাই, আপনাকে সেখানে নিয়ে অবশ্যই শিখাবে, সেখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম থাকে, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার প্রয়োজন নাই। ইরাসমাস কি 50% স্কলারশিপ দেয়? হ্যাঁ, ইরাসমাসে অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো হচ্ছে ফুল ফান্ডেড না। সেক্ষেত্রে কিছু পার্সেন্টেজ স্কলারশিপ দিয়ে থাকে, 50% 70% এরকম ওয়েভার দিয়ে থাকে। সেটা আপনি নিজের টাকায় যেতে পারবেন। এগুলো স্কলারশিপ আছে এরকম। রেকমেন্ডেশন লেটার কি অলওয়েজ টিচার থেকেই লাগবে? না, রেকমেন্ডেশন লেটার আপনার টিচারও দিতে পারেন, আপনার এমপ্লয়ার যিনি বর্তমানে জব দিচ্ছেন উনিও দিতে পারেন। এসওপি মোটিভেশন লেটার কিভাবে সুন্দর করে নেওয়া যাবে, এটা আসলে এই মুহূর্তে সময় নাই। জাস্ট এটা মনে রাখবেন, এই যে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, যে আপনার এইম এবং প্রোগ্রামের এইম যাতে সেম টু সেম থাকে আর কি। আচ্ছা, এখানে অনেকগুলো হ্যান্ড রেস হয়েছে, আমরা একটা একজন করে